পাকিস্তানের সাথে তো ভারতের 5বার 6বার যুদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি শক্তিশালী হয়ে যায়, বাংলাদেশের সাথেও 1বার 2বার যুদ্ধ লাগতেই পারে। হাদিকে মারাটা তাদের জন্য জরুরি ছিল, কারণ এক হাদির মতো করে যদি 100 হাদি ভাবতে শুরু করে এবং কাজ করতে শুরু করে, তাহলে ওই যে বন্দোবস্ত, এই বন্দোবস্তগুলো আবার বন্ধ হয়ে যায়। হাদিকে যখন হত্যা করা হলো তার 5 ঘন্টার আশেপাশে একটা টাইম পরে আমরা শুনলাম যে হত্যাকারীরা নাকি আসামে চলে গেছে। হাদির বিচার কি এই সরকারের প্রায়োরিটি? আই ডোন্ট থিঙ্ক সো। হাদির হত্যার জন্য যারা সন্দেহভাজন তাদের সবাইকে কি পুলিশ জেরা করার সাহস রাখে? ভাই আবু সাইদ যে মারা গেল, 4 গুলিতে মারা গেছে, তার শাস্তি কিন্তু আমরা এখন দেখতে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, যে স্পিরিটটা ছিল, এই স্পিরিটটাকে আমরা দেখলাম চোখের সামনে ব্যাহত হতে। ইন্ডিয়া মানে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে ওখানে শেখ হাসিনার আন্ডারে একটা ক্যাবিনেট বা সংসদ ক্রিয়েট করার চেষ্টা করছে। কারণ ভারত যেহেতু স্পষ্টত আমাদের বিরুদ্ধে দুশ্মনী করছে, সুতরাং ভারতের কোনো ধরনের পণ্য বাংলাদেশের কেনার সুযোগ নাই। উষ্ণ ভারতের সম্পর্কের কারণে তো আমরা আমাদের স্বাধীনতা প্রায় হারিয়ে ফেলেছিলাম। এনসিপি কে আসলে একটা ম্যাচিউর একটা দল হিসেবে কি দাঁড়াতে পারতেছে কিনা, বা আসলে আদৌ পারবে কিনা? দিন শেষে আপনার নিজস্ব ইডিওলজি যদি না টেকে, আপনার নিজের ইশতেহারে যদি আপনি না দাঁড়ায় থাকতে পারেন, তাহলে পলিটিক্সে আসার দরকার কি ছিল? ব্যবসা বাণিজ্য করতেন। ইলেকশন কমিশন এখন একটা সার্টেইন দলকে ক্ষমতায় আনার জন্য অলরেডি গাড়ি রেডি করে ফেলছে। ডিসেম্বরের 11 তারিখে তফসিল ঘোষণার পর অন্য কোনো রাজনৈতিক দল কোথাও কোনো পোস্টারিং করতে পারছে না, কিন্তু ঢাকা সয়লাব হয়ে গিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের পোস্টার দিয়ে। এই নির্বাচনটা কি আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া সম্ভব কিনা? আমাকে তুমি যদি সিংহ দিতা, তার ভিতরে আমি সিংহ সিলেক্ট করতে পারতাম ভোট দিয়ে। তুমি তো দিয়েছই গাধা, তো গাধার ভিতরে তো আমি সিংহ সিলেক্ট করতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। আজকের পডকাস্টে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গত 6 মাসে আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আসছে, অনেক ন্যারেটিভে চেঞ্জ আসছে, আমরা অনেক সিচুয়েশনে চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে ওসমান হাদি শহীদ হলেন, দীপুচন্দ্র দাস মারা গেল। তো এরকম অনেক ইনসিডেন্ট আমরা দেখেছি। এগুলো তো 2-1টা নোটেবল ইনসিডেন্ট, বাট এছাড়া পাশাপাশি অনেক খারাপ ভালো সব রকম ইনসিডেন্টই আমরা দেখেছি। তারেক জিয়া বাংলাদেশে আসলেন। সো ওভারঅল আমাদের রাজনীতিতে কিন্তু গত 6 মাসে একটা ভালো চেঞ্জ এসেছে, বা আমরা বলতে পারি যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা এখানে বেশ কিছু পরিবর্তন এসেছে। সো ওই জায়গা থেকে আজকে আমরা ওভারঅল পুরো ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো, অ্যান্ড আমাদের আপকামিং ইলেকশন নিয়ে আমরা ডিসকাস করবো। অ্যান্ড এই ওভারঅল সব কিছু নিয়ে ডিসকাস করার জন্য আমাদের সাথে আজকে আছেন একজন স্পেশাল গেস্ট। হি ইজ নান আদার দেন ডেলিজ খান ভাই। অ্যান্ড ভাইয়ের হচ্ছে এখানে যথেষ্ট এক্সপার্টিস আছে, অ্যান্ড আমার বিশ্বাস যে আপনারা অনেকেই ভাইকে চিনেন অলরেডি। সো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ভাইয়া। এই যে লাস্ট 6টা মাস ধরে যে অবস্থাটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, আমরা দেখলাম যে ওসমান হাদি শহীদ হয়ে গেলেন, তারপর হচ্ছে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো, তারপরে হচ্ছে গিয়ে যে এরকম আরো ছোটখাটো অনেক বড় ছোট অনেক ইনসিডেন্ট হলো। সো এই যে ওভারঅল পরিস্থিতিটা, এটা কি ভাই আসলে প্ল্যান্ড কোনো কিছু, নাকি এটা আসলে সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে? ধন্যবাদ। অবশ্যই সুপরিকল্পিত কিছু বলা যাবে না, কারণ আপনি একটা পরিস্থিতি যদি অ্যানালাইসিস করতে চান, তাহলে এখানে আপনার ফ্যাক্টরস এবং কনসিডারেশনস যেগুলো আছে, ওই ব্যাপারগুলোকে আপনার মাথায় রাখতে হবে। মাথায় রেখে তারপর আপনি বিশ্লেষণের দিকে যেতে পারেন। লাস্ট 6 মাসে আপনি যে টাইম ফ্রেমটা ইন্ডিকেট করছেন, এই টাইম ফ্রেমটাতে আমরা কি দেখতে পাই? প্রথমত, যদি আপনি গত জুলাই আগস্টের পর থেকে ডেভেলপমেন্টটা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে জুলাই আগস্টের একটা গণজাগরণ হলো। অনেকে বলছে এটাকে বিপ্লব, অনেকে বলছে অভ্যুত্থান, এবং তার মাধ্যমে যে ল্যান্ডমার্ক ইভেন্টটা ঘটলো সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, সরকার পতন হলো। সরকার পতন হওয়ার পর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, যেটা আমাদের সংবিধানে যেটা প্রেসক্রিপশন ছিল না। আমাদের সংবিধান অনুযায়ী সাধারণত নির্বাচিত গভর্নমেন্ট হবে, এবং এক সময় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল, যেটা এখন আবার পুনঃপ্রবর্তিত হয়েছে, যার মাধ্যমে আপনি নির্বাচনকালীন সময়টা ম্যানেজ করা হয়। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের এই কনসেপ্টটাই নতুন। সো
নতুন একটা কনসেপ্ট নিয়ে নতুন একটা গভর্নমেন্ট ফর্ম হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন প্রধান উপদেষ্টা হিসাবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে শুরু থেকেই আবার আমরা আরেকটা জিনিস যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিন্তু রাষ্ট্রপতিকে রেখে দিলাম। হুম তার মানে কিছুটা সংবিধান ধরে রাখলাম, কিছুটা আবার ইন্টারিম পদ্ধতিতে আগালাম। এবং এই জায়গাটাতে শুরু থেকেই বেশ কিছু ধোঁয়াশা ছিল যে এই যে উপদেষ্টারা মানে সিলেক্টেড হচ্ছেন, তারা কোন পদ্ধতিতে কার সুপারিশে হচ্ছেন, এখানে ধোঁয়াশা ছিল। এখানে ধোঁয়াশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ট্রেড অফ করলেন এই জায়গায়, যে উনি প্রধান উপদেষ্টা হলেন এবং দুজন ছাত্রকে উপদেষ্টা নিয়োগ করলেন। হুম। এখানে আমরা ফার্স্ট যেটা দেখলাম যে টেকনোক্র্যাট বলতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি একটা নির্বাচিত সরকারে কোনো বিশেষ দায়িত্ব যদি কাউকে দিতে চান বিকজ অফ হিজ এক্সপার্টিজ অর স্পেশালাইজেশন, তখন আপনি নির্বাচিত এমপিদের ভেতর থেকে না নিয়ে ওই জেনারেল ওয়াক অফ লাইফ থেকে আপনি কাউকে কাউকে মন্ত্রিত্ব দিতে পারেন, যেটাকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে। এই জায়গায় যখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দুজন ছাত্রকে উপদেষ্টা হিসেবে নিলেন এবং উনি বিশ্ব দরবারে বললেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে, তো তখন আসলে জিনিসটা শুরুতে ওই সময়ের কারো কারো কাছে আমাদের অপ্রাসঙ্গিক মনে হয়েছিল, অযৌক্তিক মনে হয়েছিল। কারণ একটা দেশ যখন এরকম একটা পরিস্থিতিতে পড়ে, যেটাকে একটা জরুরি অবস্থা বলা যেতে পারে, যেটাকে একটা বিশেষ অবস্থা বলা যেতে পারে, এইটা হচ্ছে একটা ইমার্জেন্সি সিচুয়েশন। একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ইমার্জেন্সি লিডারশিপ দরকার। এবং ইমার্জেন্সি লিডারশিপ মানে হচ্ছে প্রত্যেকে তার যার যার সাবজেক্ট ম্যাটারে যতটুকু সম্ভব এক্সপার্ট হবে। তো ওখানে একটা গেল যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশনটা হয়েছে, ওই ফরমেশনটা টু সাম এক্সটেন্ট ফল্টি ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রেও স্বজনপ্রীতির ব্যাপারটা বেশ প্রকটভাবে চোখে পড়েছিল। এবং ওই বিশেষ মুহূর্তে অনেকে আবার এটাকে ছাড় দিয়েছে এই ভেবে যে একটা জরুরি মুহূর্তে যখন আপনার পর্যাপ্ত সময় এবং রিসোর্স নেই, যেটা দিয়ে আপনি বেস্ট একটা ক্যান্ডিডেট ফর দ্য রাইট সিট, মানে সঠিক পদের জন্য সঠিক ব্যক্তিকে খোঁজার যে পদ্ধতিগত একটা সময় লাগে, এই সময়টা যেহেতু তার হাতে ছিল না, সুতরাং ন্যাচারালি প্রথমত তিনি যাদেরকে চিনতেন তাদের ভেতর থেকে তার এলাই তিনি সিলেক্ট করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে অন্যান্য যে শক্তিগুলো এখানে কার্যকর ছিল, যেমন আর্মির ইন্টারেস্ট, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এবং জামায়াতের ইন্টারেস্ট, তারপর ছাত্রদের ইন্টারেস্ট, ইন্ডিয়ার ইন্টারেস্ট এবং ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট, এই ইন্টারেস্টগুলোর যে একটা মিক্সড প্লে এখানে খেলতে শুরু করলো, তার ভেতর থেকে আমরা একটা উপদেষ্টা পরিষদ পেলাম যারা কাজ করা শুরু করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে তিনি এবং তার উপদেষ্টা পরিষদ প্রচণ্ড রকম প্রত্যাশা ক্রিয়েট করেছিল এবং এই প্রত্যাশাটা আমরাই তাদের উপর চাপিয়ে দিয়েছিলাম। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিব এই কারণে যে তিনি এই প্রত্যাশাকে ভেদ করে বাস্তবতা অনুধাবন করেছিলেন এবং তিনি 3টা প্যারামিটার সেট করেছিলেন এবং তার যে শাসনকাল বা সময়কাল এটাকে নির্দিষ্ট করেছিলেন। এটা অত্যন্ত জেন্টলম্যান লাইক একটা অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে, যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কোনো প্রসেস অথবা প্রেসক্রিপশনই নাই, বাট উনি ইন্টারিমের প্রধান, উনি চাইলে একটা লঙ্গার টাইম থাকার চেষ্টা করতে পারতেন, উনি ওই চেষ্টা করেননি, বরং উনি বলে দিয়েছেন যে নির্দিষ্ট টাইম সেট করে দিয়ে বলে দিয়েছেন যে এর ভেতরে ইলেকশন হবে। এবং এই টাইমের ভেতরে উনি 3টা প্রায়োরিটি সেট করলেন, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে নির্বাচন। কিন্তু গত 6 মাসে এসে আমরা যেটা দেখতে পেলাম যে বেশ কিছু জায়গায় যে সকল জিনিস পরিকল্পিত ছিল, ওই পরিকল্পনাগুলো অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে ভেস্তে গেছে। যেমন আসি প্রথমে বিচারের প্রসঙ্গে।
বিচারের প্রসঙ্গে আমরা একটা দুটো টোকেন মানে ট্রায়াল দেখতে পাচ্ছি, কিন্তু ওভারঅল যে মানে ম্যাসাকারটা হয়ে গেছে জুলাই আগস্টে, এটার খুব বেশি বিচার কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। এবং সেই বিচারেও আমরা দেখলাম যে শুধুমাত্র ওই সাবেক প্রধানমন্ত্রী যিনি আছেন এবং কিছু মিলিটারি অফিসার যারা আছেন তাদেরকে এই ট্রায়ালের আন্ডারে আনা হয়েছে। বাট দেন খুব বেশি কিন্তু আমরা এই যে ছাত্র হত্যার সাথে তো বেশিরভাগ ক্ষেত্রে জড়িত পুলিশ, বাট আমরা কিন্তু কোনো পুলিশের এখন পর্যন্ত শাস্তি একজনেরও পাইনি যে মানে হত্যার সঙ্গে জড়িত স্পষ্ট প্রমাণ আছে। যেমন ভাই আবু সাইদ যে মারা গেল, 4 গুলিতে মারা গেছে, তাকে তো মানে ফুটেজ আছে কার গুলিতে মারা গেছে, তার শাস্তি কিন্তু আমরা এখন দেখতে পাই। তো এগুলো বিচারের অবস্থা। সংস্কারের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, আমি সব সংস্কারের কথা বলবো না, শুধুমাত্র নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে বলি। নির্বাচন কমিশনের যে সংস্কারটা, এটা খুব জরুরি ছিল। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেট করা যে 3টে প্রায়োরিটি, তার একটা হচ্ছে নির্বাচন। সুতরাং এই নির্বাচনটা যেন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়, এটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দর একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি এবারে নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন ওই সংস্কার প্রস্তাবকে গ্রাহ্য করছে না। ওটাকে উজ্জ্ব রেখেই আগের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন করার চেষ্টা করছে। আর অন্যান্য সংস্কারের কথা তার নাই বা বলি, যেমন পুলিশ সংস্কার অথবা অন্যান্য যে কোন সংস্কারই আসলে কার্যকর হয়নি। এবার আসি হচ্ছে পলিটিক্যাল সিনারিওতে। পলিটিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে মানে যেই কাজটা করলেন সেটা হচ্ছে ছাত্রদের ভেতর থেকে তিনি একটি রাজনৈতিক দল দেখার আকাঙ্ক্ষা পোষণ করলেন। এবং এই কারণেই যারা বিপ্লবী ছিল, যারা সবার শ্রদ্ধেয় ছিল, যাদেরকে নিয়ে ভবিষ্যতের রাজনীতি নতুনভাবে সাজানো যেত, দেশটাকে নতুনভাবে সাজানো যেত, তারা হঠাৎ করে 8-10টা রাজনৈতিক দলের মতো একটা রাজনৈতিক দল ক্রিয়েট করলো। এবং আপনারা সবাই দেখেছেন যখন এই দলটা আত্মপ্রকাশ করে তখন কি বিশাল ব্যয়, কি খরচ করে মানিক মিয়া এভিনিউতে প্রচুর লোক। কিন্তু ক্রিয়েশনের যে ন্যাচারাল থিওরি আছে, সেই থিওরি অনুযায়ী যারা বিবেকবান বুদ্ধিমান তারা কিন্তু আঁচ করতে পারছিল যে এই যে রাজনৈতিক দলটা দাঁড়াচ্ছে, এর কারণে যেটা হবে যে বিপ্লবীরা বিভাজিত হয়ে যাবে। এবং বিপ্লবীরা যখন নিজেদের ভেতরে রাজনৈতিক রেষারেষিতে, কারণ রাজনীতি তো একটা মানে হেভি কন্টেস্ট, এই জায়গায় যখন এসে একজন বিপ্লবী আরেকজন বিপ্লবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের নিজস্ব স্বার্থ নিয়ে সোচ্চার হবে, তখন বিপ্লবের যে কোর স্পিরিটটা আছে, জুলাই স্পিরিটটা যেটা, এই স্পিরিটটা না ডিফেম হয়, মেলাইন হয়, ড্যামেজড হয়। এবং এটাই হচ্ছে গত 6 মাসে আমরা এটাই দেখতে পাচ্ছি যে একজন উপদেষ্টা প্রিম্যাচিওর রিটায়ারমেন্টে গেলেন, গিয়ে এই পলিটিক্যাল পার্টির হাল ধরলেন। আরও 2জন নতুন উপদেষ্টা, যারা সবাই জানে যে তারা এই তাদের উপদেষ্টা টেনিওর শেষ করার পরে ওই দলটিতে গিয়ে যোগদান করবে। ইন্টারিম যদি নিরপেক্ষ হয়, তাহলে 3জন উপদেষ্টা যদি একটা পলিটিক্যাল পার্টির হয়, তাহলে তার নিরপেক্ষতা থাকে না। সুতরাং যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, যে স্পিরিটটা ছিল, ওই স্পিরিটটাকে আমরা দেখলাম চোখের সামনে ব্যাহত হতে। এবং ওখান থেকে আমরা যেটা দেখলাম যে এই একটা পলিটিক্যাল পার্টিকে মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো যে একটা প্রসেসের ভেতর দিয়ে তাদেরকে পাঠানো হলো, এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে তাদের এক্সপিরিয়েন্স তারা নিল না লিডারশিপে। তারা মানে কোনো কিছু গ্রাহ্য না করে নিজেরা যা ভালো বোঝে সেটা দিয়ে করার চেষ্টা করলো। এক সময় পর্যন্ত তাদের হিউজ ফান্ডিং ছিল, তারা প্রায় কোনো প্রকার পরিশ্রম ছাড়া নিবন্ধনও পেয়ে গেল এবারে নির্বাচনের জন্য। তারা এসআরওর বাইরে গিয়ে নিজস্ব প্রতীক দাবি করার চেষ্টা করলো, এবং একটা সময় তারা এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ শো করতে শুরু করলো যে তারা হয়তো কন্টিনিউশন অফ দ্য নিউ গভর্নমেন্ট এরাই হবে।
কিন্তু পলিটিক্যাল প্রসেস তো এভাবে চলে না, জনগণের ম্যান্ডেটটাও এভাবে পাওয়া যায় না। এরপর আমরা গত 6 মাসের ভিতরে যেটা দেখতে শুরু করলাম যে এই তাদের দুর্বলতাগুলো মিডিয়ার মাধ্যমে আমাদের চোখে আসতে শুরু করলো। তাদের কারো কারো অর্থনৈতিক অসদাচরণ, তাদের কারো কারো সম্পদ আহরণের অনৈতিক লিপ্সা এবং ব্যক্তিগত চারিত্রিক যে ত্রুটি, এই জিনিসগুলো যখন সামনে আসতে শুরু করলো তখন মানুষ আস্তে আস্তে আস্থা হারাতে শুরু করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের যে নিরপেক্ষতা, এটা যখন হারালেন, যখন তিনি জোর করে পলিটিক্যাল পার্টিদের সাথে বসার সময় বিএনপি এবং জামায়াতের মতো ওল্ড স্টাবলিশ পলিটিক্যাল পার্টির সাথে একটা মাত্র অনিবন্ধিত দল হিসেবে যখন ওই দলটাকে বারবার ডাকতেন, তখন রাজনৈতিক পরিমণ্ডলে একটা অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। এই অস্থিরতা সন্দেহের সৃষ্টি করেছে জনমনে, যখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে একটা বিশেষ দলের প্রধানের সাথে নিজে গিয়ে দেখা করে আসলেন। তো এছাড়াও ভেরি রিসেন্টলি আমরা যেটা দেখতে পেলাম যে একটা দলের প্রধান, যিনি 17 বছর বাংলাদেশের রাজনীতি থেকে দূরে ছিলেন, নির্বাসিত ছিলেন, এবং তিনি যখন দেশে ফিরে আসলেন, আসার পর তাকে যে প্রোটোকল দেয়া হচ্ছে, অন ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে, তখন সাধারণ জনমানুষের মনে প্রশ্নের উদ্রেক হয় যে আসলে কি তাহলে ফলাফল অলরেডি ডিসাইডেড? যদি তাই হয়ে থাকে তাহলে অযথা এত কষ্ট করে নির্বাচনের দিকে যাওয়ার দরকারটা কি? এবং ঠিক এখানেই জনমানুষের মনে প্রশ্ন উঠছে যে 11 তারিখে তফসিল ঘোষণার পর, ডিসেম্বরের 11 তারিখে তফসিল ঘোষণার পর অন্য কোনো রাজনৈতিক দল কোথাও কোনো পোস্টারিং করতে পারছে না, কিন্তু ঢাকা সয়লাব হয়ে গিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের পোস্টার দিয়ে। তাহলে এই যে স্পেসটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে কার স্বার্থে? সো আমরা যখন এটা মিলাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে দেখা করে আসলেন, সেকেন্ডলি হচ্ছে যে উনি বাংলাদেশে আসবেন, সেই জন্য তার জন্য ট্রাভেল পাস ইমিডিয়েটলি রেডি করে দেওয়া হলো। উনি বাংলাদেশে এলেন এবং একদিনের ভিতরে ভোটার আইডি কার্ড তৈরি করে তারপরে আমার মনে হয় যদি প্রয়োজন হতো তফসিলও পেছানো হতো যদি উনি প্রিপেয়ার্ড হওয়ার সময় না পেতেন। রাইট। তো এইখানে যে একটা স্পষ্ট বায়াসনেস কাজ করছে, এইটা মানে সামান্য বুদ্ধি থাকলেই বোঝা সম্ভব। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। তো আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকার ধীরে ধীরে তার এই যে প্ল্যানটা, মানে সামওয়ান ইজ টেলিং দ্যাট হি হ্যাজ গট এ প্ল্যান, পাবলিক ভাবতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্ল্যান আছে, এবং ওই প্ল্যানটা আস্তে আস্তে সারফেস করতে শুরু করছে, এবং এবারে নির্বাচন সম্ভবত ওদিকেই যাচ্ছে। কিন্তু গত 6 মাসের যে অস্থিরতা, তার পিছনে মূল কারণটাতে এবার আমি আসি। আগামী ফ্যাক্টরস এবং কনসিডারেশনসগুলো পড়লাম। গত 6 মাসের অস্থিরতার মূল কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ প্রায় 15 বছর যে অত্যাচার সহ্য করেছে এবং গত 54 বছর ধরে যে গোলামি করেছে, এই গোলামির এবং এই হেজিমনি থেকে, ইন্ডিয়ান হেজিমনি থেকে মুক্তির স্বাদ পেয়েছে এই প্রথম। সুতরাং এই যে মুক্তির স্বাদ, এই স্বাদের সাথে সাংঘর্ষিক হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা কেন জানি বোধ করছি যে যেই বন্দোবস্তটা আমাদের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা সম্ভবত সেই পুরাতন বন্দোবস্ত যেখানে আমাদেরকে ভারতের কাছে নতজানু হতে হবে। এইটা বাংলাদেশের সাধারণ মানুষ, ভোটার অথবা অভোটার নির্বিশেষে, এটা তারা মেনে নিতে চায় না।
মোস্তাফিজ ইন্ডিয়াতে কলকাতায় মুসলমান শাহরুখ খানের দলের একজন বোলার হিসেবে খেলতে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিস টুর্নামেন্ট। সেই মুসলমান শাহরুখ খান কিন্তু তার দেশের সাথে গাদ্দারি করেনি। তার দেশের জনগণ চেয়েছে যে বাংলাদেশি মুসলমান কলকাতায় খেলতে পারবে না, এবং তারা মুস্তাফিজকে বের করে দিয়েছে। অবশেষে বাংলাদেশ, এই ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ এবং মিডিয়ার প্রেশারের কারণে এবার এই T20 ওয়ার্ল্ড কাপে ভারতের কোনো মাঠে খেলতে যাবে না। আপনি কল্পনা করতে পারেন আজ থেকে 2 বছর আগেও আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারতাম? ইম্পসিবল। তো এই হচ্ছে পাবলিক সাইকি। 2 নম্বর হচ্ছে রিসেন্টলি ভেনিজুয়েলাতে যে ঘটনাটি ঘটেছে, যে ট্রাম্প ডেল্টা ফোর্স পাঠিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে, এবং আজকের নিউজ হচ্ছে যে তাদেরকে নিউ ইয়র্কের কোর্টে তোলা হচ্ছে মাদক ব্যবসায়ী হিসাবে। সুতরাং এই গ্লোবাল ডিনামিক্স একটা চেঞ্জ এসছে, এবং আমাদের ভারতীয় কাউন্টারপার্ট যারা আছে তারা আমাদেরকে ভেনিজুয়েলা এবং আমেরিকার গল্প শোনানোর চেষ্টা করছে এখন। এতে বাংলাদেশের মানুষ আরও ক্ষুব্ধ হচ্ছে। বাংলাদেশের মানুষ একই সাথে গত 6 মাসে যেই কারণে আশাহত হয়েছে সেটা হচ্ছে যে এই যে বিপ্লবটা ছিল, জুলাইয়ের বিপ্লব, এটা তো কয়েকজন ছাত্রকে উপদেষ্টা বানানোর জন্য ছিল না। এটা তো মানে কিছু ইয়াং লট যারা বিপ্লব বিক্রি করে কোটি কোটি টাকা সম্পদের মালিক হবে, এটার জন্য ছিল না। এই বিপ্লব একটা প্রহসনের নির্বাচন দিয়ে সেই পুরাতন যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ততে ফিরে যাওয়ার জন্য ছিল না। এই বিপ্লবটা ছিল বেশ কিছু সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। গত 6 মাসে বাংলাদেশের মানুষরা ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে হাদির মতো যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশটাকে ভালোবেসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বয়ানের পরিবর্তন আনার চেষ্টা করছিল, তাকে মেরে ফেলা যায়। হাদির মৃত্যু আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের বুকে প্রচণ্ড রকম একটা পাথরের চাপ সৃষ্টি করেছে। কারণ যেই বাক স্বাধীনতার জন্য তারা লড়াইটা করেছিল, এই বাক স্বাধীনতাটাকে এক হাদির মৃত্যুর মাধ্যমে রুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা আবারও ইন্ডিয়ান হেজিমনির হাতছানি দেখতে পাচ্ছি। আমরা সেই পচা গলা 54 বছরের যে রাজনৈতিক অ্যান্টিবায়োটিক, আর সেই রাজনৈতিক পচা গলা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা ডাক্তার যারা আছে তাদেরকে আবার দেখতে পাচ্ছি। যে আসনে হাদি আছে ওই আসনে হাদি মারা যাবে, কিন্তু তার প্রতিপক্ষ যে দুর্নীতিপরায়ণ ব্যাংক লুটেরা, সেই জিতবে। এই বাস্তবতাটা বাংলাদেশের মানুষ এবং ভোটার যারা আছে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে, প্রতিবাদ করতে পারছে না। তারা জানে না যে এই পদ্ধতিটা কিভাবে চেঞ্জ করা দরকার। এই যে কোশ্চেনের আনসারটা না থাকা এবং পছন্দ না হলেও বাধ্য হয়ে তাকে মেনে নেওয়া, যাকে তারা চায় না, যাকে তারা চায়নি, এই জিনিসটার কারণে এই টেনশনটা পাইল আপ করছে। এবং এই যে টেনশনটা পাইল আপ করছে, এটা বিস্ফোরণ হবে আবার। কারণ গতকালকে আমি দেখলাম ব্যারিস্টার ফুয়াদ তার ইলেকশনের জন্য ডোনেশন ভিক্ষা করছে। উনি বলছেন যে নির্বাচন করতে পয়সা লাগে, টাকা লাগে, আর নির্বাচন জয়ের জন্য যেই পরিমাণ টাকার প্রয়োজন সেই পর্যাপ্ত ফান্ড যদি আপনার না থাকে, তাহলে আপনি যত সৎ হন, দেশপ্রেমিক হন, আপনার পক্ষে নির্বাচনী বৈতরণী পার হয়ে সংসদে যাওয়া সম্ভব না। আর মজার কথা হচ্ছে এই যে সিস্টেমটা, এই যে গোলক ধাঁধাটা, এটা কিন্তু টাকাওয়ালাদেরই তৈরি করা। রাইট। সুতরাং আফসোস হচ্ছে এইটা যে আমাদের নির্বাচনী সিস্টেমটা এরকম যে আপনার টাকা না থাকলে আপনি ইলেকশন করতে পারবেন না, আর যার টাকা আছে ন্যাচারালি ও টাকাটা জমিয়েছে, কেউ সৎ উপায়ে, কেউ অসৎ উপায়ে। কিন্তু যারা দেশ নিয়ে ভাববে, যারা রাজনীতি করবে, তাদেরকে ওই আপনি
রাস্তাঘাট আর টকশোতেই দেখতে পাবেন, সংসদে আর দেখা যাবে না। সো ভাইয়া, এই যে হাদি তো শহীদ হলেন, বেশ অনেক দিন হয়ে গেল আমাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পুরো বাংলাদেশ জুড়ে একটা আর্তনাদ দেখলাম। আমরা দেখলাম যে বাংলার মানুষ সবাই এক হয়ে গেল, তারপরে হাদির জানাজাতে সবাই আসলো, একটা বড় নাম্বার অফ ক্রাউড হইলো। বাট মানে আনফরচুনেট যে বিষয়টা সেটা হচ্ছে যে হাদি হত্যার কিন্তু বিচার বা হচ্ছে যে হাদির যারা খুনি আছে তাদেরকে যে ধরা হবে এই ব্যাপারে আসলে তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখি নাই। সো ভাইয়া, আপনারা যেহেতু হচ্ছে যে একটু কাছ থেকে দেখতেছেন জিনিসগুলা বা কাছ থেকে জানেন জিনিসগুলা, সো আমাদেরকে যদি একটু বলতেন ভাইয়া, যে এই যে ওসমান হাদিকে যে হত্যা করা হলো, তারপরে হচ্ছে দেশ ত্যাগ করা হলো, দেশ ত্যাগ করার পরে এখন বলা হইতেছে যে ওরা তো দেশের বাইরেই চলে গেছে, এখন আর কি করব। সো এই যে ওভারঅল জিনিসটা হইলো ভাই, এটা কি আসলে মানে আমাদের ইচ্ছা করে ব্যর্থতা নাকি আসলে এটা আমাদের দুর্বলতা, কোনটা? হাদি ব্যক্তিগতভাবে কারো শত্রু ছিল না, কিন্তু হাদি যে কথাগুলো বলতো এতে কারা আহত হয়, মর্মাহত হয় এবং আক্রান্ত হয় এটা আমরা সবাই জানি। ট্রু। তাহলে হাদিকে মারা কেন জরুরি ছিল? হাদিকে মারা খুব জরুরি ছিল এই কারণে যে অফকোর্স আমাদের জেনারেশন জেড বা জেনজি যারা আছে তারা তো এখন আস্তে আস্তে মানে ডিসিশন লিডারশিপ রোলে আসছে। এবং লিডারশিপ রোলগুলোতে আসতে শুরু করেছে। 5ই আগস্টে যে মানে ঘটনা ঘটেছে তারপরে অফকোর্স যারা লিডারশিপ রোলে আসছে, যেমন পাবলিক ইউনিভার্সিটির ওরা ফ্রন্টে চলে আসলো, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে তারা কিন্তু আবার পিছনে চলে গেল, ব্যাকফুটে চলে গেল। ব্যাকফুটে চলে গেল মানে হচ্ছে এটা না যে তারা চাইলে পারতো না, তারাও চাইলে পলিটিক্সে রিলেভেন্ট হতে পারতো, কিন্তু তারা প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখলো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে বাবা মা এত খরচ করে একটা ছেলেকে পড়াচ্ছে, তো বাবা মার তো একটা এক্সপেকটেশন আছে, এবং বাবা মা তো আর সন্তানের খারাপ চায় না। তারা চায় যে ইউনিভার্সিটি ক্রস করার পরে তারা সার্টিফিকেশন হবে, একাডেমিক সার্টিফিকেটস পাবে, কিছু স্কিল অ্যাকোয়ার করবে, প্লাস একটা ভালো জব করবে, ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, সংসারে কন্ট্রিবিউট করবে। তারা ওই জিনিসটা দেখে তারপরে কিন্তু সরে আসছে। তারা কিন্তু পলিটিক্যালি অ্যাওয়্যার অ্যান্ড দে আর প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট জেনারেশন লিডারশিপ অফ বাংলাদেশ। ঠিক আছে, এখন কিছু ড্যামেজ তো আছে, আমরা জানি, আমরা এগুলো নিয়ে আর আলোচনা না করি। মেবি হয়তো আমার কথা হচ্ছে 10 জন 20 জন হয়তো লাভবান হয়েছে, কত 100 কোটি টাকা লাভবান হয়েছে, অসুবিধা নাই। আমি ধরে নিলাম যে এটা পদস্খলন হয়, পদস্খলন হয়েছে, মানে তারা হয়তো এই জাতীয় অনৈতিক রাস্তা চিনতই না। ওই সব মানে সিটে বসার পর সবচেয়ে যারা দুষ্ট এবং এই জাতীয় শয়তানির যে মাস্টার মাইন্ড এরা হচ্ছে সচিবরা। সো তারা নিশ্চয়ই শিখায় তাদেরকে পদস্খলন করছে, এবং তারা এখন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ইজ সো স্ট্রং, কে কত টাকা মানে কোথা থেকে কি করছে এগুলো সব কিছুই আছে, এবং চলে আসে। এগুলোর জন্য তারা টুডে অর টুমোরো দুনিয়াতে এবং আখিরাতে এটা জবাব দিবে। বাট হাদিকে থামানো কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ হাদি উপদেষ্টা হতে চায় নাই। হাদিকে থামানো কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ হাদি আগামী নির্বাচনে দল বানিয়ে নির্বাচন করবে এবং সংসদে যাবে, সেই জন্য নিবন্ধনের জন্য লালায়িত ছিল না, সেই ইলেকশন কমিশনের পেছনে ধর্ণা দেওয়ার জন্য লালায়িত ছিল না। সে তার নিজস্ব যে এলাকা আছে সেই এলাকাটাতে তার যে আজাদির লড়াই আছে, তার যে ইনসাফের লড়াই আছে, সেইটা আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছিল। এই যে হাদি এবং হাদির যে পরিকল্পনা এবং হাদির যে মানসিকতা, এই হাদির মানসিকতাটাকেই ভয় পেয়েছে এস্টাবলিশমেন্ট, এটাকে ভয় পেয়েছে হেজিমনিক যারা। সুতরাং হাদিকে মারাটা তাদের জন্য জরুরি ছিল, কারণ এক হাদির মতো করে যদি 100 হাদি ভাবতে শুরু করে এবং কাজ করতে শুরু করে, তাহলে ওই যে বন্দোবস্ত, এই বন্দোবস্তগুলো আবার বন্ধ হয়ে যাবে। সো এই যে আতাত চলছে, এই যে ষড়যন্ত্রগুলো চলছে, এগুলো আস্তে আস্তে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এবং আমরা সত্যিকার অর্থে মানুষ হিসেবে, ভোটার হিসেবে এবং নাগরিক হিসেবে যে সকল অধিকার আমাদের প্রাপ্য ছিল এগুলো আমরা পেতে শুরু করব। আর যখন আমরা আমাদের অধিকারের জন্য আমাদের কণ্ঠ উচ্চ করব, আমাদের আকাঙ্ক্ষা ব্যক্ত করব,
তখন কিন্তু আপনি চাঁদাবাজি করে সংসদে এসে নিজেকে আর সার্ভিস গিভার হিসাবে প্রমাণ করতে পারছেন না। রাইট। সুতরাং হাদির যে ব্র্যান্ডিংটা আছে, এই ব্র্যান্ডিংয়ের পলিটিক্সটা আমাদের ওল্ড পলিটিশিয়ান যারা আছে, ট্র্যাডিশনাল পারছে। পলিটিশিয়ান যারা আছে, তাদের জন্য ইট ওয়াজ এ থ্রেট। সুতরাং হাদির ব্যাপারটা মাধ্যমে তারা আসলে একটা কঠিন মেসেজ দিয়েছে, জেনজিকে তারা একটা স্পষ্ট মেসেজ দিয়েছে যে তোমরা যদি আমাদের সাথে অ্যাডজাস্ট করো তাইলে ভালো, নাইলে শেষ। কিন্তু তোমরা যদি হাদির মতো করে ইনসাফ এবং আজাদির জন্য বেশি কনসার্ন বোধ করো, তাহলে হাদিকে যেরকম থামিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকেও সেভাবে থামিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন, কঠিন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হাদির হত্যার বিচার কবে হবে? আমরা রেফারেন্স হিসেবে ধরতে পারি সিনহা মার্ডারের। সিনহা মার্ডারের কতদিন হলো এবং সব ধরনের রায় হয়ে গেছে, বিচার কি হয়েছে এখন পর্যন্ত? শাস্তি তো এখনও কার্যকর হয়নি। সুতরাং আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি যে একটা বিচারের কত সময় লাগে, তাহলে হাদির বিচারের জন্য অ্যাটলিস্ট ওইটুকু সময় তো ওয়েট করতেই হবে। দিস নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যে হাদির বিচার কি এই সরকারের প্রায়োরিটি, ইন্টারিম গভর্নমেন্টের প্রায়োরিটি? আই ডোন্ট থিঙ্ক সো। পিপল যারা আছে তাদের কাছেও মনে হয় না যে এটা প্রায়োরিটি। এবং হাদির মৃত্যুর পর আমরা যা শুনলাম যে হত্যাকারী চলে গেছে, এখানে ওখানে চলে গেছে, এবং হাদির হত্যার জন্য যারা সন্দেহভাজন তাদের সবাইকে কি পুলিশ জেরা করার সাহস রাখে অথবা করেছে? সো জনগণ এই জিনিসগুলা খুব গভীরভাবে দেখে, অনুধাবন করার চেষ্টা করে এবং যখন সুযোগ পায় তখন প্রতিবাদ করার চেষ্টা করে। সুতরাং হাদির হত্যার খুব সহসা বিচার হবে বলে আমি মনে করি না। কারণ পদ্ধতিগতভাবে এই ধরনের একটা মার্ডারের পরে, যেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং স্পষ্ট পরিকল্পনা আছে, এবং মার্ডারটা প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের রাজধানীতে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে করা হয়েছে। সুতরাং এই জাতীয় একটা ঘটনা কোনো কাকতালীয় ঘটনা বা অপরিকল্পিত ঘটনা, এটা ভাবার কোনো কারণ নাই। সুতরাং আমাদের যদি ওই ঘটনাটার গোড়া থেকে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে এবং তাকে শাস্তির এবং বিচারের আওতায় আনতে হয়, তাহলে সম্ভবত লজিক্যালি আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আমরা তো অপেক্ষা করতে হবে, সেটা তো আমরা আসলে বুঝলামই যে তারা যেহেতু পালিয়ে গেছে অলরেডি, সো আমাদের অপেক্ষা করা ছাড়াও আসলে তেমন কিছু করার নেই। আর আপনি প্রায়োরিটি একটা কথা তো বললেন। সো আমরা ভাইয়া মানে যে জায়গাটাতে একটু কনফিউজড আমরা আসলে আমজনতা যারা, সো সেটা হচ্ছে যে ধরেন মানে হাদিকে যখন হত্যা করা হলো, শহীদ করা হলো, তার 5 ঘন্টা মনে হয় 5 ঘন্টার আশেপাশে একটা টাইম পরে আমরা শুনলাম যে হত্যাকারীরা নাকি আসামে চলে গেছে, আসামের গুয়াহাটি, যদি আমি ভুল না করে থাকি। সো ভাইয়া 5 ঘন্টায় কি আসলে মানে উইদাউট ইউজিং এয়ার এটা কি আসলে সম্ভব কিনা? আমরা এর আগেও যখন পিলখানায় অফিসার হত্যাকাণ্ড ঘটে, তখন কিন্তু ওই যে কিলার টিম যেটা ছিল তাদের ব্যাপারে এরকম একটা কথা শুনেছিলাম যে তাদেরকে একটা স্পেশাল বিমান দিয়ে সেফ এক্সিট কনফার্ম করা হয়েছে। এরকম একটা কিলিং যেখানে ধরেন আমরা যেটা শুনলাম যে যারা অভিযুক্ত তাদের অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকার লেনদেন শনাক্ত করা গিয়েছে। সুতরাং এখানে প্ল্যানিং ছিল, প্রফেশনালিজম ছিল, এবং এক্সিকিউশনটা যেভাবে হয়েছে, যারা হত্যা করেছে তারা পর্যাপ্ত সময় ধরে তার আশেপাশে ঘোরাফেরা করেছে। তারপর সিসিটিভি সামনে তারা যেগুলি করছে এটা তারাও জানে। সুতরাং তাদের যে একটা সলিড এক্সিট প্ল্যান থাকবে, এটা তো অবাক হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ। আর বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে একটা বড় সুবিধা হচ্ছে আপনি টাকা দিলে পরে সবই সম্ভব। আপনি যেটা বললেন যে 4 ঘন্টার ভেতরে কোথাও চলে গেছে, এটা তো আসলে মানে ওই হত্যা পরিকল্পনারই অংশ। কারণ যখন আপনি মানে ওই সম্ভবত গরুচোর যারা আছে তারা একটা টেকনিক ফলো করে, যেদিকে গরু চুরি করবে তার উল্টা দিকে হইচই করে গ্রামবাসীর মনোযোগ আগে ওদিকে নিয়ে যায়, তারপর এদিক দিয়ে কাজ হাসিল করে ফেলে। সো দিস ইজ এ সিম্পল টেকনিক অফ ডিসেপশন, একটা ডাইভারশন ক্রিয়েট করা। যে যেমন আপনি মনে আছে কিনা জানি না,
আমাদের যে দরবেশ বাবা ছিলেন, হঠাৎ করে প্রথম আলোর মতো পত্রিকাতে একটা রিপোর্ট করানো হলো যে শেখ হাসিনার সাথে ওনাকে পালিয়ে যেতে দেখা গেছে। হুম, তারপর কি হলো, ওই ভদ্রলোক ক্লিন শেপ করে নৌকায় করে পালানোর চেষ্টা করলো হুম। এবং ধরা পড়লো। এই যে মানে এটা হচ্ছে ডাইভার্সন ক্রিয়েট করা, যে ফার্স্টে এটা পাবলিক সাইকিতে নিয়ে আসলো, না ও তো দেশেই নাই, হুম, কিন্তু ক্লিন শেপ করা অবস্থায় যখন আপনি দেখবেন তখন আপনার মাথায় একটু সন্দেহ হওয়ার পরেও আপনার মনে হবে না, আমি তো খবর পড়েছিলাম যে ও তো তো দেশের নাই বাইরে দেশে, চলে গেছে, হ্যাঁ। তাহলে উনি হয়তো লুক অ্যালাইক। হুম, ঠিক আছে, একই রকম ভাবে খুনিরা দেশের বাইরে চলে গেছে, এই নিউজটা ফার্স্টে চাউর করে দিলে সবাই দেশের ভেতরে খোঁজা বন্ধ করে দিবে। রাইট। খুনিরা দেশের বাইরে চলে গেছে 4 ঘন্টার ভিতরে, এই নিউজের উৎস কি? হুম, আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমরা তো যারা আমজনতা, আমরা মানে এই কোশ্চেনগুলো করি না। মানে আপনি শুনলেন যে 4 ঘন্টা পর গুয়াহাটিতে তাদেরকে দেখা গেছে। আমি যেটা করি, ফার্স্টলি আমি বোঝার চেষ্টা করি হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস নিউজ, হুম, কোন মিডিয়াতে আসছে, এটা কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আসছে নাকি ইউটিউব ইউনিভার্সিটিতে আসছে। যদি এসে থাকে তাহলে আমি আর একটু ডিগিন করবো, মেন স্ট্রিমে আসছে কিনা, হুম, হুম, পুলিশের ভাষ্য কিনা, এটা বাংলাদেশের যে পুলিশ আছে পুলিশের ভাষ্য কিনা। যদি না হয়ে থাকে তার মানে ইটস ওয়ার্কস, আমাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, আমার অ্যাটেনশন অন্যদিকে। এবং এইটার ক্ষেত্রেও তাই হয়েছে, বলা হয়েছে যে দেশের বাইরে চলে গেছে, তারপরে যথেষ্ট টাইম পাওয়া গেছে, দেশের ভেতরে খুনি আগে নিজেকে অ্যাডজাস্ট করেছে। আর আমাদের তো পোরাস বর্ডার, মানে এই বর্ডার দিয়ে আপনি মানে টাকা থাকলে তো আপনি যেতে পারছেন। হুম, 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 যেমন আমি ওই দিন একটা নিউজে পড়ছিলাম যে বাংলাদেশের মানে লাস্ট গভর্নমেন্টের কোনো একজন এমপি বর্ডার ক্রস করবে ময়মনসিংহের ওদিক দিয়ে, তো সে নিজের পরিচয় দিয়েছে উপজেলা চেয়ারম্যান। হুম, কেন? কারণ উপজেলা চেয়ারম্যান বলে সে সম্ভবত 1 কোটি টাকা দিয়ে ডিল করতে পারছে, হুম। বাট যদি পরিচয় দিত যে এমপি তাহলে নাকি তার 3 কোটি টাকা লাগতো। সো দিস ইজ এ ভেরি মানে ইন্টারেস্টিং কান্ট্রি উই লিভ ইন। রাইট। আচ্ছা ভাইয়া, আমরা তো মানে বারবারই বলতেছি যে মানে ভারতীয় আধিপত্যবাদ, অ্যান্ড আমরা এখান থেকে আমাদেরকে বের করে আনতে চাই, আমরা একটা মুক্তির স্বাদ পেয়েছি অ্যান্ড আমরা ওইটাই ধরে রাখতে চাই। তো ভাইয়া, এই যে ভারতীয় আধিপত্যবাদটা যে আমরা বলতেছি, আমরা তো জানি যে আমরা একটা সার্বভৌম রাষ্ট্র, মানে এটা কাগজে কলমে তো সেটাই। সো এই জায়গাটাতে ভাইয়া মানে একদম স্বাধীনতার সময় থেকেই তো আসলে ভারতের একটা ইনভলভমেন্ট ছিল। সো ওইখানটা থেকে আমরা আসলে, দুইটা কোশ্চেন আমার এখানে, একটা হচ্ছে গিয়ে যে আমরা কি আদৌ কখনো ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হইতে পারবো কিনা, এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে ভারতের যে ইন্টারফেয়ারেন্স, ধরেন যে আওয়ামী লীগ যখন ছিল তখন একটু বেশি থাকে, যখন বিএনপি আসে তখন একটু কমে যায়। সো মানে এটা কি আসলে আমাদেরকে অনেক বেশি বোদার করে কিনা, মানে আমাদের ইকোনমির জন্য বা হচ্ছে আমাদের ডেইলি লাইফের জন্য। সো কারণ হচ্ছে যখন আমি জবে যাচ্ছি তখন তো আসলে মানে মোটা দাগে আসলে খালি চোখে ওরকম আমি ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছি না, যে যেমন পাকিস্তান আমলে যেটা ছিল যে না, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এদের বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে তো এরকম কিছু না। আমাদের ক্ষেত্রে তো আমরা মানে বাংলাদেশিরাই যাচ্ছি। হ্যাঁ, আমরা শুনছি যে আমাদের জব সেক্টরে অনেক জায়গাতে ইন্ডিয়ানরা আছে। সো সেটা তো আছে ভাইয়া, বাট ওটা কিন্তু মানে ওই যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান স্টাইলে না। সো আমাদেরকে কি আসলে এটা আমাদের ডেইলি লাইফে ইম্প্যাক্ট করতেছে কিনা, আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট করতেছে কিনা, যদি এটাতে আমরা বোদার না হই সেই ক্ষেত্রে। আর আমরা কি আদৌ কখনো এই আধিপত্যবাদ থেকে বের হইতে পারবো কিনা, কনসিডারিং যে আসলে ইন্ডিয়ার ম্যাপ কিনলে কিন্তু বাংলাদেশের ম্যাপটা ফ্রি পাওয়া যায়। কারণ হচ্ছে যে বাংলাদেশের 3 দিক থেকে ইন্ডিয়া। সো আমরা কি ইন্ডিয়ার সাথে একদমই সম্পর্ক কাট করে একদম আলাদা হয়ে গিয়ে তারপরে কি আসলে এটা আমাদের জন্য কতটুকু সেফ বা কতটুকু ভালো? আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ইন্ডিয়ান হেজিমনি ব্যাপারটা বোঝা উচিত। আমরা রিসেন্টলি যেটা দেখলাম যে ভারতে কিন্তু খ্রিস্টান ধর্মের যে ভাই বোনেরা আছে, ভারতীয় নাগরিক, হুম, হুম, হুম। তারা ভারতে ক্রিসমাস উদযাপন করতে গিয়েছিল, তাদের উপরে কিন্তু আক্রমণ করেছে ভারতীয় হিন্দু। আর মুসলমানদের উপরে তো তো রেগুলার রেগুলার তারা আক্রমণ করছে। বাবরি মসজিদ ধ্বংসের সময় হুম। তারা প্রায় 2000 মুসলমান হত্যা করেছে। গুজরাটের দাঙ্গার সময় যে কারণে মোদিকে গুজরাটের কসাইও বলা হয়। সুতরাং ভারতে কিন্তু মাইনরিটির উপরে প্রচণ্ড নির্যাতন হয়। এটা হোল ওয়ার্ল্ড নোজ দিস, দ্যাট ইন্ডিয়া ইজ এ কান্ট্রি ওয়ার they are not only suppressing the Muslim minorities but also
any other minorities like Christians are very, very deprived, and they are attacked on the very day of Christmas. So international community এই ব্যাপারগুলো দেখছে। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে এই হেজিমনিটা বুঝতে হবে, কারণ পৃথিবীতে বাংলাদেশের মতো ইউনিক কেস খুব কম, যেখানে একটা রাষ্ট্র 3 দিক থেকে আরেকটা রাষ্ট্র দ্বারা বেষ্টিত। সো ইন্ডিয়ান হেজিমনিটা আমাদের বোঝা দরকার এই কারণে, খুব সহজভাবে আমাদেরকে এটা বুঝতে হবে যে 1947 সালে ভারত ও পাকিস্তান নামে যে দুটি রাষ্ট্র জন্মলাভ করে, ভৌগোলিকভাবে ভারতের এক পাশে পশ্চিম পাকিস্তান আর এক পাশে পূর্ব পাকিস্তান পড়ে গিয়েছিল। এর ফলে যেহেতু ভারত এবং পাকিস্তান জন্মলগ্ন থেকেই একজন আরেকজনের আর্ক রাইভাল, শত্রু, সুতরাং ভারতের জন্য এটা খুব জরুরি ছিল যে পাকিস্তানের ভেতরে ভাঙনটা ধরানো এবং একসাথে দুই দিক থেকে থ্রেটের মুখে না থেকে একদিক থেকে যে কোনো একদিকে থ্রেটটা থাকুক। এবং সে কারণেই 1947 সাল অনওয়ার্ড তারা বাংলাদেশে এই ইনভেস্টমেন্টটা করা শুরু করে, যে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে শুরুতে যদি আলাদা করে ফেলা যায় এবং পরবর্তীতে সুযোগ সুবিধা মতো হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো করে যেন দখল করে ফেলা যায়। অনেকেই বলতে পারে যে তা কেন হবে? তো আমিও তাদেরকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চেয়ে পুরাতন হচ্ছে আসামের স্বাধীনতা আন্দোলন, নাগাল্যান্ডের স্বাধীনতা আন্দোলন, নকশালিজদের স্বাধীনতা আন্দোলন। ওদের জন্য তো ভারত কিছু করেনি, বরং সশস্ত্রভাবে তাদেরকে দমানো হয়েছে। তাদের যে এই মানে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটাকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে তুলে ধরে তাদেরকে কিন্তু অত্যন্ত নির্মমভাবে দমানো হয়েছে। ইন্ডিয়ান আর্মির হাতে কি পরিমাণ স্বাধীনতাকামী আসামি, নাগাল্যান্ডের এবং নকশালিস্ট মারা গেছে, এই পরিসংখ্যান দেখলেই আমরা টের পাই যে তারা কতটা নৃশংস এই জায়গায়। তারা অপারেশন ব্লু স্টার নামে একটা অপারেশন পরিচালনা করেছিল, যেখানে শিখদের যে পবিত্রতম স্থান সেটা আর্মি দিয়ে তারা দখল করেছিল। দখল করে সেই শিখদের যে আন্দোলনটা সেটাকে তারা ক্র্যাশ করেছিল। এবং অনেকেই হয়তো জেনে থাকবে যে এই শিখদের 2 জন বডিগার্ডের হাতেই কিন্তু পরে ইন্দিরা গান্ধী মারা যায়। সুতরাং ভারতের হেজিমনিটা বুঝতে হলে আপনাকে 47 থেকে বাংলাদেশের পেছনে ভারতের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এটা পরিষ্কার বুঝতে হবে। সুতরাং ভারতের প্রথম লক্ষ্য যেটা ছিল, বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে হবে যাতে 2 ফ্রন্ট থ্রেটটা চিরতরে বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ যখন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করলো, তার আগেই, ডিসেম্বরে স্বাধীনতা লাভ করার আগেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের সময়ে তারা একটা চুক্তি করার চেষ্টা করেছিল। যে চুক্তি স্বাক্ষর করার পর তদানীন্তন প্রধানমন্ত্রী ওই নজরুল ইসলাম সাহেব মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কারণ ওই চুক্তিতে পরিষ্কার বলা ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের যে সকল ডিসি, এসপি সহ অন্যান্য যে প্রশাসনিক পদ আছে সেই পদে ভারতীয়রা এসে বসবে যতদিন পর্যন্ত আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি না হয়, এবং বাংলাদেশে ইন্ডিয়ান সেনাবাহিনী অনন্তকাল পর্যন্ত থাকবে। মোস্ট সারপ্রাইজিংলি ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশে কিন্তু অনন্তকাল ধরে ভারতীয় সেনাবাহিনী থাকার একটা বন্দোবস্ত করা হয়েছিল, এবং প্রতি বছর একবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে যে আর্মি ক্লোজ হবে কিনা, নাকি আরও কন্টিনিউ করবে। তো এই ধরনের ভয়াবহ সব পরিকল্পনা নিয়ে তারা তখন থেকে আগাচ্ছিল। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর আমরা কি দেখলাম? স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম যে শেখ মুজিবুর রহমান প্রথমে পাকিস্তান থেকে লন্ডন গেলেন, লন্ডন থেকে ইন্ডিয়া, দিল্লিতে, তারপর বাংলাদেশে আসলেন। এবং আসার পরে আস্তে আস্তে শেখ মুজিবুর রহমান চেঞ্জ হতে শুরু করলেন। এবং চেঞ্জ হতে শুরু করলেন কেন? কারণ যখন বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর ইমিডিয়েটলি ইন্ডিয়ার যে সকল পরিকল্পনাগুলো ছিল, ওই পরিকল্পনাগুলো যেহেতু ওভাবে কাজ করেনি, তখন তারা তাদের পরিকল্পনায় পরিবর্তন আনলো। কি ধরনের পরিবর্তন? তারা চিন্তা করলো যে 7 সিস্টার্সে যাতায়াত করার জন্য মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্য দিয়ে যত ধরনের ট্রানজিট করিডোর
ট্রান্সশিপমেন্ট যা যা করা যায় এটা করা উচিত। কিন্তু তারা একই সাথে খুবই রিসেন্টলি একটা এক্সাম্পল তাদের মাথায় ছিল, সেটা হচ্ছে সিকিমের উদাহরণ। হায়দ্রাবাদে কিন্তু ওরা অপারেশন পোলো নামের একটা সামরিক অভিযান চালিয়ে 5 দিনের মাথায় হায়দ্রাবাদ দখল করেছিল এবং হায়দ্রাবাদকে 4 খণ্ডে খণ্ডিত করে অন্যান্য প্রদেশের সাথে ভাগাভাগি করে দিয়েছিল। সিকিমের ক্ষেত্রে তারা কিন্তু যেটা করেছিল সেটা হচ্ছে যে সিকিমের যে প্রধানমন্ত্রী ছিল লেন্দুপ দর্জি, তাকে তারা কিনে ফেলেছিল। কিনে তার মাধ্যমে সংসদে একটা আইন পাশ করলো যে সিকিম এখন ভারতের 22তম প্রদেশ হিসেবে জয়েন করতে চায় ফেডারেশন অফ ইন্ডিয়ার সাথে, এবং দেশের স্বাধীনতা কিন্তু চলে গেল। ওরা সম্ভবত শেখ মুজিবুর রহমানকে ওই পথেই হাঁটাচ্ছিল আস্তে আস্তে। কিভাবে এটার প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে বাকশালের প্রতিষ্ঠা। বাকশাল যখন প্রতিষ্ঠিত হলো তখন বহুদলীয় গণতন্ত্রের চর্চা বন্ধ হয়ে গেল বাংলাদেশে, এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ওই রাস্তাটা উন্মোচিত হয়েছিল, যে রাস্তায় ওই লেন্দুপ দর্জির মতো করে আরেকটা ভোটাভুটি করে সংসদে দেশের স্বাধীনতা ছিন্ন করা যেত। ঐতিহাসিকভাবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের 4096 কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত আছে, এই সীমান্তে তারা নিরস্ত্র বাংলাদেশি যারা আছে তাদেরকে সীমান্ত অতিক্রমের দায়ে গুলি করে হত্যা করে, যেটা তারা আবার অন্য সীমান্তে করে না, বাংলাদেশের সাথে করে। এটা বাংলাদেশের এগেইনস্টে ইন্ডিয়ান হেজিমনির একটা বড় উদাহরণ। এবং বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা সীমান্ত জুড়ে ফ্যান্সি ডিলের কারখানা স্থাপন করেছে, ঠিক আছে। এবং বাংলাদেশ গার্মেন্টসে ভালো হয়ে যাওয়ার কারণে এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, কিন্তু একটা সময় পর্যন্ত যখন আমরা ছোট ছিলাম তখন ইন্ডিয়ান শাড়িতে বাংলাদেশ সয়লাভ হয়ে যেত। তো এটা এক ধরনের হেজিমনির উদাহরণ। এছাড়াও ইন্ডিয়ান হেজিমনির আরও উদাহরণ যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের শ্রমবাজারে তারা এমনভাবে প্রবেশ করেছে যে একটা সময় এখন যে আমাদের বিচার উপদেষ্টা, আইন বিচার উপদেষ্টা এই মিস্টার আসিফ নজরুল, উনি কিন্তু বলেছিলেন যে প্রায় 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে। কোথায় কাজ করছে? বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রকল্পে তারা কাজ করছে। এবং গত 15 বছরে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে এবং এক্সক্লুসিভ কিছু মানে প্রকল্পে যেগুলো ইন্ডিয়ান ক্রেডিট লাইনের মাধ্যমে তারা করেছে, এবং শর্ত ছিল যে ওখানে ইন্ডিয়ান এমপ্লয়ি, ইন্ডিয়ান অফিসাররাই কাজ করবে। এর পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশের সাথে ভারতের রেল যোগাযোগ, যেটা অনেকেই ভাবে যে কলকাতাতে কেনাকাটা করতে যাওয়ার জন্য, কিন্তু বাস্তবতাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি আসাম থেকে অথবা আগরতলা থেকে যদি ক্যালকাটা আসতে চান তাহলে আপনাকে প্রায় 1400 কিলোমিটার ঘুরে আসতে হতো, আর এখন এই ট্রেনের কারণে এটা 550 কিলোমিটারে নেমে আসছিল দূরত্বটা। আমরা আরও কি দেখতে পাই সেটা হচ্ছে যে তারা 7 সিস্টার্সে ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য সাবমেরিন লাইন কেবল থেকে একটা লাইন তারা ড্র করেছিল, যেটা রিসেন্টলি এই গভর্নমেন্ট আপাতত বন্ধ করেছে, পরের গভর্নমেন্ট এই সময় আবার অন করে দিবে। তো এই যে আরেকটা তথ্য সন্ত্রাসের যে উদাহরণ, আপনি তথ্য সন্ত্রাসের আরও উদাহরণ জেনে অবাক হবেন, জানি আমরা সবাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের টোটাল যে এনআইডি কার্ডের তথ্য ছিল সার্ভারে, এই সার্ভার ইটসেলফ ওয়াজ ইন ইন্ডিয়া। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের যে ট্রানজ্যাকশন হয় এই সার্ভার ডাটাগুলো ইন্ডিয়াতে ছিল। সুতরাং আপনি আমি কত টাকার মানে ব্যাংকে লেনদেন করছি সব ডেটা ওদের কাছে, সব ডেটাই ওদের কাছে আছে। কে কত টাকা প্রিজার্ভ করছে, কার সম্পদ কত, এগুলো তাদের কাছে আছে। সো আমাদের দেশের সাথে তাদের যে ট্রেড ইমব্যালেন্স আপনি যদি দেখেন 17 বিলিয়ন ভার্সেস 2 বিলিয়ন, সো এটা হচ্ছে আরেকটা হেজেমনির চিহ্ন, যে আমাদেরকে বাধ্য করা হয়েছে যে আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট একটা সার্টেন প্রোডাক্টের জন্য, সার্টেন সার্ভিসের জন্য, পেঁয়াজের জন্য ওদের উপরে ডিপেন্ডেন্ট, তুলার জন্য ওদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের দেশের যে সুতা দরকার এটার জন্য ওদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের দেশের মানুষের যে চিকিৎসা দরকার এটার জন্য ওদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের মানুষের একটু ভালো কেনাকাটা করতে হলে ওদের উপর ডিপেন্ডেন্ট। এই যে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা, এই ডিপেন্ডেন্সিটা তো রাতারাতি ক্রিয়েট হয়নি, এবং এটা রাতারাতি হয় না, এগুলো আগে আমরা বুঝতাম না। বাট এখন যেহেতু ওপেন হয়েছে অনেক কিছু, সো নাও উই আন্ডারস্ট্যান্ড যে আপনি ধরেন ভারতের পেঁয়াজ বাংলাদেশে খাওয়াবেন, এটার জন্য অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং হয়, দেশের পেঁয়াজের দাম নিয়ে খেলা হয়,
পেঁয়াজের চাষিদেরকে অল্টারনেটিভ মানে ফসল চাষের জন্য উদ্বুদ্ধ করা হয় পরিকল্পিতভাবে, অ্যান্ড দেন ইউ ক্রিয়েট অ্যান এভিনিউ যেটার মাধ্যমে এই জিনিসটা আসে। সুতরাং আর কত প্রমাণ দিব? সো লেটেস্ট যদি আমরা বলি যে ইন্টারিম গভর্নমেন্ট এত পপুলার একটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের পপুলারিটি ধস আনার জন্য তারা পুরা মিডিয়া দিয়ে বিশাল প্রোপাগান্ডা চালালো। তারা মাইনরিটি কার্ড বারবার খেললো এই জায়গায়। সো আপনি ইন্টারিম গভর্নমেন্টের অনেককে যে ব্যর্থতাগুলো দেখতে পান, এটার অনেকেই সন্দেহ করে যে এই ব্যর্থতাগুলো আসলে ইন্ডিয়ার পরিকল্পিত মানে পরিকল্পনার ফলে এই ব্যর্থতাগুলো এসছে। কারণ তারা কাজ করতে পারছিল না, যে পরিকল্পনাটা করছে, যে কাজটা করার চেষ্টা করছে, ওটা নষ্ট করে দিচ্ছে। সো লং স্টোরি শর্ট, মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের ইমিডিয়েট যে ফ্যাসিস্ট আছে তাকে তারা শেল্টার দিয়েছে এবং তাকে সেফলি ওখানে রাখছে। শুধু তাকে রাখে নাই, তার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা, তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তার প্রাক্তন অন্যান্য সিনিয়র মিনিস্টার, তার প্রাক্তন গোয়েন্দা বাহিনীর প্রধান যারা আছে এবং কিছু গাদ্দার জেনারেলস যেগুলো আছে এখান থেকে পালায় ওখানে গেছে। সো ইন্ডিয়া মানে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা ওখানে শেখ হাসিনার আন্ডারে একটা ক্যাবিনেট বা সংসদ ক্রিয়েট করার চেষ্টা করছে, যে সংসদটা ভারতের মাটিতে বসে একটা বিদেশি সরকারের মতো করে আচরণ করবে এবং কন্টিনিউয়াস বাংলাদেশের স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা ধ্বংস করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হেজিমনির স্বরূপটা কি, এটার কিছুটা আমি এই জায়গায় করলাম, বাট শুধুমাত্র ভারতীয় হেজিমনির স্বরূপ নিয়ে আলাদা একটা 2 ঘন্টার পডকাস্ট করা যেতে পারে। কারণ এটা এত মানে সূক্ষ্মভাবে জিনিসটা করা হয়েছে, এত পরিকল্পিতভাবে করা হয়েছে যে এটা মানে পরতে পরতে আপনি যদি ব্যাখ্যা না করেন তাহলে অনেকের জন্য এটা ধরা খুব কঠিন। এখন বাংলাদেশের মানুষ কি হেজিমনি মেনে নিবে, এই প্রশ্নটা হচ্ছে $1 মিলিয়ন কোশ্চেন, বাট আনসার কিন্তু খুব সোজা। হ্যাঁ, মুস্তাফিজের যে ঘটনাটা ঘটলো এটা কি মেনে নিচ্ছে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ মেনে নেয়। কেউ কিন্তু বলে নাই যে ও তো এখানে ফ্র্যাঞ্চাইজিস খেলতে গেছিল, তো ও টাকা ইনকাম কম হবে, আমার কি। নো, আমরা এই নতুন বাংলাদেশ যেটা, এই নতুন বাংলাদেশের একমাত্র চাওয়া এগেনস্ট ইন্ডিয়া ইজ দ্যাট আপনার ন্যায্যতা এবং সম্মানের ভিত্তিতে আমার সাথে কথা বলুন। পাকিস্তানের সাথে তো ভারতের 5-6বার যুদ্ধ হয়ে যাচ্ছে, তো বাংলাদেশ যদি শক্তিশালী হয়ে যায় বাংলাদেশের সাথেও 1-2বার যুদ্ধ লাগতেই পারে। তো সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে ভারতে ধরেন ওই যে শুভেন্দু অধিকারী অথবা ময়ূখ রঞ্জনের মতো একজন সাংবাদিক আর একজন সম্ভবত বিজেপির একজন মুখ্যমন্ত্রী অথবা সামথিং, শুভেন্দু সাহেব, যিনি ড্রোন দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার জন্য গতকালকেও আমি মিডিয়াতে দেখলাম। তো ভারতের উচিত হবে, ভারতের জনগণ যারা আছে তারা আমাদের ভাই, তারা তো আমার আপনার মতোই সাধারণ মানুষ। দুষ্টমি তো করছে হচ্ছে রাষ্ট্র, দুষ্টমি তো করছে হচ্ছে সরকার। তো বিজেপি সরকারের একজন মন্ত্রী অথবা মানে সংসদ সদস্য যখন বলে যে ড্রোন দিয়ে বাংলাদেশ আক্রমণ করবে, এটা বিজেপি সরকার হয়তো খুব মজা পায়, কিন্তু ভারতের সাধারণ জনগণ যারা যুক্তিসঙ্গত জনগণ, যারা মানে বিশ্বের 8-10টা দেশের নাগরিকের মতো সাধারণ মানুষ, তারা কিন্তু এই কথায় বিরক্ত বোধ করে। এবং আমাদেরকে এখানে কনসার্ন হওয়ার দরকার আছে যে যখন একটা দেশের সংসদ সদস্য আরেকটা দেশের উপরে ড্রোন দিয়ে আক্রমণ চালাবার প্ররোচনা দেয়, প্রভোকেশন দেয়, তখন কিন্তু আপনি এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা আগরতলায় আমাদের এমবেসি অথবা হাই কমিশন যেটা আছে, কলকাতায় আমাদের যে হাই কমিশন আছে, সেখানে আমরা 2বার দেখলাম যে আমাদের হাই কমিশন আক্রান্ত হয়েছে। আমাদের হাই কমিশনের থেকে পতাকা এক জায়গায় পুড়িয়ে ফেলেছে, আরেক জায়গায় পতাকার অবমাননা করেছে। আমরা রিসেন্টলি নয়াদিল্লিতে দেখতে পেলাম যে চাণক্যপুরীর মতো একটা মানে নিরাপদ জায়গায়, সিকিউরড এরিয়াতে সবাইকে অবাক করে দিয়ে ভারতীয় উগ্রবাদী যে সন্ত্রাসীরা আছে তারা আমাদের দূতাবাসের সামনে চলে গিয়েছিল এবং তারা আমাদের দূতাবাসের কর্মকর্তা যারা আছেন তাদেরকে হুমকিও দিয়েছে। সুতরাং ভারত কিন্তু
যেই সকল ইন্ডিকেশনগুলো দিচ্ছে আমাদেরকে, তাতে কিন্তু আমাদের পক্ষে নীরব থাকা বা এই জাতীয় ইন্ডিকেশন উপেক্ষা করার সুযোগ খুব কম। রাইট। আমি আবারও ওই যে ভেনেজুয়েলা এবং ইউএসের যে টেনশনটা চলছে, অথবা ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যে টেনশনটা চলছে, ওটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ইতিহাস থেকে এবং চারপাশের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন সারাক্ষণ কি আমরা ভারতের ভয়ে বসে থাকবো? তার প্রয়োজন নাই। আমাদেরকে যেটা করতে হবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে। কী ধরনের অল্টারনেটিভ? আমাদের যে সকল জিনিস আমদানি করতে হয়, সেই আমদানির ক্ষেত্রে আমাদের উৎসের বিভিন্ন বিকল্প খুঁজে বের করতে হবে। ভারতীয় উৎস আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে, কারণ ভারত যেহেতু স্পষ্টত আমাদের বিরুদ্ধে দুশ্মনী করছে, সুতরাং ভারতের কোনো ধরনের পণ্য বাংলাদেশের কেনার সুযোগ নাই যতদিন পর্যন্ত তারা আমাদের সঙ্গে ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে যে আমাদের সাথে যে সকল আদানি চুক্তি এবং অন্যান্য চুক্তি হয়েছে, বৈষম্যমূলক চুক্তি, এই চুক্তিগুলো একেবারে নালিফাই হওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আসলে আমাদের আর কোনো সুযোগ নেই কোনো ধরনের নতুন বাণিজ্য করার। যতদিন পর্যন্ত গঙ্গা চুক্তি আবার নবায়ন না করা হয় এবং আমাদের যে 54টা নদীর উপরে তারা যে বাঁধ দিয়েছে, এখানে পানির হিস্যা যতদিন পর্যন্ত মানে সঠিকভাবে সুরাহা না হয় এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে পানি সন্ত্রাস বা ওয়াটার টেরোরিজম কন্ডাক্ট করছে, এটা যতদিন পর্যন্ত বন্ধ না হয় ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের চুক্তি অথবা কোনো ধরনের বাণিজ্যে যাওয়া অত্যন্ত আশঙ্কাজনক। সর্বোপরি ভারত যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া ফিউজিটিভস যারা আছে তাদের ব্যাপারে কঠোর না হবে এবং সিদ্ধান্তে না পৌঁছাবে, এবং যতদিন পর্যন্ত ভারত এই জিনিসটা আমাদের ভেতরে আস্থা দিতে না পারবে যে বাংলাদেশের যে কোনো সন্ত্রাসী বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করার পর ভারতে গিয়ে আশ্রয় পাবে না, ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের আসলে সীমিত পরিসরে সম্পর্ক রাখাই বাঞ্ছনীয় হবে। কিন্তু ভাই এই জায়গাটাতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন রিসেন্টলি আমাদের এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া উনি হচ্ছে মারা গেলেন। তো এরপরে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকেও ইন্ডিয়ার হাই কমিশন থেকে আসলো, পাকিস্তানের হাই কমিশন থেকেও একজন রিপ্রেজেন্টেটিভ আসলেন, আমি নামটা ঠিক মনে করতে পারতেছি না। সো ওনারা হচ্ছে যে হ্যান্ডশেক করলেন। তো এইখানে ভাই হ্যান্ডশেকটা কেন এত বড় হিসেবে আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনার এর আগে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছিল, ওই সময় ওরা হচ্ছে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে না, কারণ হচ্ছে ওদের কান্ট্রি স্পিরিটের জায়গা থেকে যে ওরা প্যাট্রিয়টিক, অ্যান্ড এই জন্য ওরা হচ্ছে যে শত্রুর সাথে হাত মিলাবে না যারা ওদের হত্যাকারী। সো ওই জায়গাটা থেকে হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে যখন তারা আসলেন তখন হচ্ছে তারা এসে হ্যান্ডশেক করলেন, এটা একটা বিষয়। আর খালেদা জিয়ার মৃত্যুতে ইন্ডিয়া থেকে একজন ডেলিগেট আসলেন, এটাও আমাদের একটা আসলে বোঝার বিষয় আছে। সো আবার আমরা একটু মানে পাশাপাশি শুনতেছিলাম যে একটা দল, মানে যেই দলটা আসলে বর্তমানে বেশ ভালো একটা ইনফ্লুয়েন্স আছে বাংলাদেশ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টিম, তো তাদের সাথে হচ্ছে ইন্ডিয়ারও একটা অ্যালাই হচ্ছে, এরকম কিছু নিউজ টিউজ আমরা দেখতেছিলাম। আমরা তো ভাই সাধারণ মানুষ, আমরা তো আসলে অত ভিতরে কখনো যাই না, এই জন্য আমরা আসলে কংক্রিট জায়গাতেও পৌঁছাতে পারি না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা যে আসলে মানে তাহলে কি আমাদের এই ওল্ড টিম যেটা আবারও ক্ষমতা আসার মতো একটা সম্ভাবনা আমরা দেখতেছি, তো সেই টিমটা ক্ষমতা আসলে কি আবারও সেম ওই একই জায়গাতে আমরা চলে যেতে যাচ্ছি কিনা? বাংলাদেশে এই মুহূর্তে আপনি ধরেন অনেকেই ভাবছিল যে 25শে নভেম্বর ভূমিকম্প হবে, বাংলাদেশ ভেঙে যাবে অথবা জেগে উঠবে, কিছু একটা হবে। নাথিং হ্যাপেন্ড। এই কারণ হচ্ছে যে আসলে ওল্ড স্কুল পলিটিশিয়ান যারা আছে, অফকোর্স তারা হাদিকে মেরে ফেলছে, এটা ঠিক আছে, বাট মানে আপনি একদম গড়পড়তায় এখন সব বন্ধ করে দিবেন, ওই সিচুয়েশনে আর যাওয়া সম্ভব না। ঠিক আছে, কারণ ইয়াং জেনারেশন এখন অনেক বেশি ইনভলভড, অনেক বেশি অ্যাওয়্যার। সো হ্যাঁ, আপনি তাদেরকে অ্যাটাক করতেছেন, বাট ভুল করতেছেন অ্যাটাক করে। আজকে মানে হাদিকে অ্যাটাক করার পরে যে রেসপন্সটা আমরা দেখলাম দেশ জুড়ে, তার জানা যায় যারা আসছে তাদেরকে তো বিরিয়ানি খাওয়ার মানে রিকোয়েস্ট করে আনা হয় নাই, কারোর ভিতরে কোনো কম্পালশন ছিল না। কেন আমি হাদির জানাজায় গেলাম? কেউ তো আমাকে বলে নাই যে এটা যাইতে হবে, অথবা এখানে গিয়ে আমার ওই সোশ্যাল মিডিয়া ক্লিক বেইটের ভেতরে ঢুকতে হবে, আমার লাইক কমেন্টস পাইতে হবে। নো, ইটস নট লাইক দ্যাট। সো স্বতঃস্ফূর্ত ছিল এই ব্যাপারটা। এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে একটা ঢেউ, যেটা ওপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। সো আমি খুব
মানে সতর্কতার সাথে এটা দেখার চেষ্টা করি যে এই যে ধরেন ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, যারা এখন আস্তে আস্তে লিডারশিপ রোলগুলোতে যাচ্ছে, তারা যেভাবে জিনিসটা দেখছে, যেভাবে ভাবছে এবং তারা যেটা এভাবে উপলব্ধি করছে, তার সাথে কিন্তু সারফেসটা মিলছে না। সারফেসের যে আপনি উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছেন, লাফালাফিটা দেখতে পাচ্ছেন, এইটা সেই ওল্ড স্টাইল পলিটিক্স। ঠিক আছে, এখন সমস্যাটা হয়ে গেছে কোন জায়গায়, সেটা হচ্ছে যে আপনি পলিটিক্যাল ইলেকটোরাল যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা চেঞ্জ করলেন না। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার মনে হয় একটা কাজ যদি উনি করতেন তাহলে আসলে অনেক কিছু হইতো। তাইলে আজকে তাসনিম জারাকে, আজকে মনে করেন যে ব্যারিস্টার ফুয়াদকে ওই টাকা ভিক্ষা করা লাগতো না। এখন এটা তো ন্যাচারালি বোঝার ব্যাপার, সেটা হচ্ছে যে ধরেন স্বতন্ত্রভাবে কেউ একজন বাংলাদেশে ওই জনপ্রিয়তাটা পেয়ে গেছে যে জায়গার উপরে কিছু মানুষ বিলিভ করতে শুরু করছে যে এই লোকটা আসলে বাংলাদেশের সংসদে যদি যায় তাহলে আমার প্রতিনিধিত্ব করবে। এখন এই লোকটার ইলেকশন করার জন্য যদি টাকার দরকার হয় তাহলে তো এটা রাষ্ট্রের দেওয়া উচিত, রাষ্ট্রীয় ব্যাংকের দেওয়া উচিত, তাই না? লোন হিসেবে দেওয়া উচিত। লোন হিসেবে না হলে পরে তাকে মানে অন্য কোনো পদ্ধতিতে দেওয়া উচিত। এই পদ্ধতিগত যে মানে ব্যাপারগুলা, এই জায়গাটায় আসলে আমরা চেঞ্জ আনতে পারলাম না, এটা আমাদের একটা ব্যর্থতা। সো এই যে টেনশনটা নিয়ে এবারে নির্বাচন যাবে, এবারে নির্বাচনে আপনি দেখবেন যে মানে একটা সেগমেন্ট প্রায় 4.5 কোটির মতো আছে। সো এরা কিন্তু থটফুল ভোটার্স, তারা মার্কা দেখে হিপনোটাইজড হয় না, তারা স্লোগান দেখে কনফিউজড হয় না, তারা কিন্তু দিন শেষে দেখতেছে কে দাঁড়াচ্ছে এই জায়গায়। যেমন আমি আমার নিজের বাসার একটা ঘটনা বলি যে আমার বাসাটা ঢাকা 17 আন্ডারে পড়ে। ঢাকা 17 আন্ডারে একজন পলিটিশিয়ানের ব্যাপারে আমার সহধর্মিণী যিনি, তিনি খুব মানে ছিলেন, আশাবাদী ছিলেন যে না, উনি যদি এখানে এমপি হয় তাহলে এই এলাকার উন্নয়নে কাজ করবে। অ্যান্ড দেন সাডেনলি উনি দেখলেন যে না, এই ভদ্রলোক যিনি এতদিন এখানে ক্যাম্পেইন করলেন, উনি শিফট হয়ে চলে গেছেন অন্য একটা জায়গায়, এবং তার জায়গায় নতুন আরেকজন মানে এবার ঢাকা 17তে প্রতিনিধিত্ব করার জন্য ইলেকশন করবে। অ্যান্ড নাও শি ইজ নট হ্যাপি উইথ দেম। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এবং এই আন্ডার কারেন্ট যেটা আছে, তারা যে ডিসিশনটা নিচ্ছে, এই ডিসিশনটার ফলে যে ইম্প্যাক্টটা আছে, এই ইম্প্যাক্টটা এই ইলেকশনে দেখা যাবে না। কেন দেখা যাবে না? আমার ছোট ভাই যারা আছেন, ইয়াঙ্গার জেনারেশনে যারা আছেন, তারা অভিমান করে হয়তো ভোট দিতে যাবে না এবার। কারণ সে যখন দেখবে যে কিরা আমার মানে ওরা অ্যাটলিস্ট এইটুক বুঝে গেছে যে তুমি আমাকে ওই 100টা গাধা এনে ভোট দিয়ে সিংহ সিলেকশন করতে বলবা, এটা হয় না, এটা তো হয় না। মানে আমাকে তুমি যদি সিংহ দিতা, তার ভিতরে আমি সিংহ সিলেক্ট করতে পারতাম ভোট দিয়ে। তুমি তো দিয়েছই গাধা, তো এই গাধার ভিতরে তো আমি সিংহ সিলেক্ট করতে পারবো না। সো এখনকার জেনারেশন জেড এবং জেনারেশন আলফা যারা আছে, এরা কিন্তু মানে মাথা খুব ঠান্ডা। সো দে জাস্ট রিজেক্ট, দে জাস্ট ডু নট ওয়ান্ট টু গিভ এ ড্যাম যে আমি এই দুই চোরের ভিতরে একজনের কেন আমি ভোট দিতে যাবো। আই ডোন্ট গো। বাট দেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে সামনে সম্ভবত আরেকটা মানে বড় রকমের বিস্ফোরণ আস্তে আস্তে পাইল আপ হচ্ছে। যেমন আমরা বলি না যে আমাদের এখানে বাংলাদেশটা একটা 3টা প্লেটের উপর বসা। সো গত প্রায় শখানেক বছর ধরে বড় ধরনের ভূমিকম্প হয় নাই। সো ওখানে আস্তে আস্তে এনার্জি জমছে, যেটার কারণে নেক্সট ভূমিকম্পটা হলে পরে খুব ভয়াবহ ভূমিকম্প হবে। একই রকমভাবে 5ই আগস্টে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা লিড করছে, এবং আমরা যারা, আপনি যদি আমাকে ওল্ডার জেনারেশন বলতে চান, ইউ ক্যান সে, আমরা তো ওটাকে সাপোর্ট করছি, হোল হার্টেডভাবে সাপোর্ট করছিলাম। এখন সাপোর্ট করার পরে আমাদের যে বিয়ার মিনিমাম এক্সপেকটেশনস ছিল, ওই জায়গাতে যদি আপনি আমাকে আবার বাধ্য করেন, এটা তো অনেকটা থুতু ফেলছিলাম, থুতু আপনি চেটে খেতে বাধ্য করতেছেন আমাকে, আপনি তো অপশন দিচ্ছেন না। আমি যে ভোটটা দিব, আপনি তো ওই চান্সই দেন নাই যে আমার এলাকায় যে একটা নতুন জেনারেশনের নিউ ব্লাড আসবে, ওই পদ্ধতি দিয়ে তো আপনি প্যাচ লাগিয়ে রাখছেন, আপনাকে আসতে দেন নাই। সো দ্যাট ইজ গোয়িং টু ক্রিয়েট সাম রিপারকেশন, অ্যান্ড এটা কোন ফর্মে হবে সেটা আর একটু ভাবতে হবে, দেখতে হবে। নেক্সট হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন যে এই যে ইন্ডিয়া আসলো,
এসে বেগম খালেদা জিয়ার ইয়াতে মানে জানাজার পরে যে শোক প্রকাশ করলো, ওখানে কিন্তু তারা কিছু শর্ত দিয়ে গেছে। এবং তাদের একটা অন্যতম শর্ত ছিল আওয়ামী লীগকে এই ইলেকশনে জয়েন করার ব্যবস্থা করতে হবে। এই ধরনের শর্ত তারা দেওয়ার চেষ্টা করছিল। কেন? কারণ শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে আছে। আওয়ামী লীগকে যদি আপনি এখানে বৈধ করতে পারেন, তাহলে তাদের জন্য ইজি হবে তাকে আবার পাঠানো। কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে ভারত মানে খুবই ভুল পড়ছে আমাদেরকে। আমাদের বাংলাদেশের মানুষের ভেতরে এখন মানে আপনি যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে দিল্লিতে বসায় রাখবেন, আপনি যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, ততদিন পর্যন্ত আপনি আসলে বাংলাদেশে কোনো পলিটিক্যাল লিভারেজ গেইন করতে পারবেন না। এটা ভারতকে বুঝতে হবে, এটা ভারতকে বুঝতে হবে। এবং এই জায়গায় অনেকে বলছে যে তারেক রহমান এর সাথে অথবা বিএনপির সাথে তারা হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করছে। তারা তো আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করবেই, কিন্তু বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি আমার মনে হয় ওই মাইন্ডসেটেই নাই যে এখন এটা নিয়ে কোনো ডিলিংসে যাবে। সো আমার মনে হয় ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক আছে এটা আরও কিছুদিন শীতল যাবে, এবং এই শীতলতা যত দীর্ঘায়িত হবে তত আমাদের লাভ। কারণ উষ্ণ ভারতের সম্পর্কের কারণে তো আমরা আমাদের স্বাধীনতা প্রায় হারিয়ে ফেলেছিলাম। বরং শীতল ভারত দেখতে ভালো লাগে। আচ্ছা, ভেরি নাইস ভাই, খুব ভালো একটা কথা বলছেন। আচ্ছা ভাই, এই যে মানে রিসেন্টলি তারেক রহমান যে আসলেন, তো তারেক রহমান আসার পরে কিন্তু আমরা ওনার ব্যাপারে খুব ভালো পজিটিভ পিআর দেখতে পাইছি, টু বি ভেরি অনেস্ট। একদম ওয়েল অর্গানাইজড বেশ কিছু পিআর আমরা দেখছি। যেমন হচ্ছে উনি আসার পর থেকেই উনি রিলেটেড বেশ কিছু ক্লিপস ভাইরাল করা হয়েছে অনলাইনে। আমরা এটাকে আমরা যারা কন্টেন্ট মার্কেটিং করি আমরা এটাকে কন্টেন্ট সিডিং বলি। কন্টেন্ট সিডিংটা হচ্ছে যে আপনার যে ধরেন আপনার ব্যাপারে আমি একটা ক্লিপ ছড়াবো এখন, এই জন্য আমি কয়েকটা বড় প্ল্যাটফর্ম যেগুলো বড় বড় পেজ আছে বা চ্যানেল আছে ওদের সাথে আমি ডিল করলাম যে তোমরা আমার ক্লিপটা আপলোড করবা। তো আপলোড করার পর যেটা হয় যে ওইটা দেখা দেখি আবার ছোট পেজ যারা আছে তারাও দেখে যাচ্ছে এই কন্টেন্টটা তো ভাইরাল যাচ্ছে, আমিও এটা দিই। তো এরকম করে করে পুরো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টটা ভাইরাল হয়ে যায় আর কি। সো আমরা কিন্তু এইরকম স্ট্র্যাটেজিক্যাল কন্টেন্ট সিডিং আমরা দেখছি, খুব ভালোভাবেই দেখছি। তারেক রহমান রিলেটেডও দেখছি, আবার হচ্ছে তার যে একটা বেড়াল আছে জেবুকে নিয়ে যে একদম বিশাল পেজ টেজ খোলা হয়ে গেল, জেবুর পার্টি ক্রিয়েট করা হয়ে গেল, অ্যান্ড সবাই এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট জেবু। বাট এখানে একটা ব্যাপার কি ভাইয়া, যে ধরেন যখন তারেক রহমান চলে গেলেন, যখন তিনি লন্ডনেতে চলে গেছেন, সো ওই সময়ের ওনার যে ইমেজটা আর এখন আসার পরে ওনার যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ। যে যখন উনি চলে গেছিলেন and আমরা কিন্তু এত বছর ধরে জেনে আসছি, হ্যাঁ এটা অবশ্যই আপনি বলতে পারেন যেটা তো মিডিয়ার সৃষ্টি, মিডিয়া তখন ছিল অন্য গভর্নমেন্টের মিডিয়া ছিল। সো মানে কিছুটা তো বটে ছিল, তাই না? একদমই যে মানে ফুল ক্লিন ইমেজ ব্যাপারটা তো এরকম ছিল না। অ্যান্ড আমরা কিন্তু অনেক কিছু কমিশন 10% হ্যান ত্যান অনেক কিছু আমরা তার ব্যাপারে জানি। বাট উনি যখন আসলেন তখন কিন্তু এগুলা কোনো কিছু নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে তারেক রহমান এয়ারপোর্ট থেকে নেমে খালি পায়ে হচ্ছে মাটিতে পা রাখছেন, তারপরে হচ্ছে ওনার বিড়াল আসছে, বিড়াল জেবু পার্টি হ্যান ত্যান, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট, অল দ্য জেন জিজ অ্যান্ড মিলেনিয়ালস সবাই এগুলো নিয়ে কথা বলতেছে। সো এই যে পিআর মুভটা হচ্ছে, তো আমরা কিন্তু যে আন্দোলনের পরপর একটা জিনিস দেখলাম কি, যে আওয়ামী লীগ চলে গেছে, ঠিক আছে, এখন আওয়ামী লীগের দায়িত্ব বিএনপি পালন করতেছে। যে চাঁদাবাজি আগে আওয়ামী লীগ করতে, এখন বিএনপিরা করছে, একটা হাল ধরছে আর কি জিনিসটা কাইন্ড অফ। সো ওই জিনিসটা থেকে কি আস্তে আস্তে কি বিএনপি বের হয়ে আসতে পারতেছে কিনা এবং আরেকটু ম্যাচিওর আচরণ করতেছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ওকে, দ্যাটস এ ভেরি বিগ টপিক অ্যাগেইন। হামজা খুব ভালো ফুটবল খেলে এবং বাংলাদেশি বংশোদ্ভূত, এবং হামজা বাংলাদেশে এসছে, আমাদের ভালোবাসা পেয়েছে এবং 22 বছর পর ইন্ডিয়াকে হারিয়েছে। তো একইভাবে মিস্টার তারেক রহমান বাংলাদেশের পলিটিক্সে এসছেন। এখন এখানে অ্যাডভান্টেজ যেগুলা, সেটা হচ্ছে যে প্রথমত তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াজ ভেরি সাকসেসফুল, তার মা বেগম খালেদা জিয়া ওয়াজ ভেরি সাকসেসফুল। এখন আমি যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, সুতরাং প্রেসিডেন্ট জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, ইভেন তারেক রহমান, তারা তো আমার গ্রেটার মিলিটারি ফ্রেটার্নিটিরই একটা অংশ। রাইট। সো আমার ওই অ্যাফিনিটি তার প্রতি আছে, থাকবে। মানে যে কোনো মিলিটারি ফ্যামিলির একজন সদস্য হিসেবে যে অ্যাফিনিটি, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সম্মান থাকে, ওটা আমি সবসময় তার প্রতি ফিল করি। মিস্টার তারেক রহমান 17 বছর প্রায় দীর্ঘদিন
দেশের বাইরে ছিলেন এবং ইন্টারেস্টিংলি ছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ড হচ্ছে ডেমোক্রেসির সূতিকাগার। সুতরাং আই হোপ যে উনি মানে ডেমোক্রেসির যে হাই গ্রাউন্ড আছে, ডেমোক্রেসির যে হায়ার ফর্ম আছে, এই জিনিসগুলো নিশ্চয়ই উনি ওখানে আত্মস্থ করেছেন। বাট দেন আমার কাছে মনে হয় যে ওয়ান্স উনি বাংলাদেশে এসছেন, এখন ওনাকে বাংলাদেশের মানুষের যে পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে ওইটা রিড করতে পারতে হবে। অ্যান্ড আই এম শিওর উনি এটা পারবেন, কারণ ওনার উপদেষ্টা থাকবে, ওনার দলের আছে। বাট দেন গত 1.5 বছরে উনি যখন দেশে ছিলেন না, তখন তার দল যা করেছে তাতে অনেকের ভেতরে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই দলটা হয়তো ট্র্যাডিশনালি যাদেরকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে তাদের মতোই বিহেভ করে কিছু কিছু ক্ষেত্রে। রাইট। তো এইটা মিস্টার তারেক এবং তার যে পার্টি আছে, পলিটিক্যাল পার্টি আছে, তাদের কি প্রুফ করতে হবে নো দে আর ডিফারেন্ট। আমি এর আগেও একটা শোতে আমি বলেছিলাম যে I give full 100 marks to Mr. Tarek, but then he has to prove that উনি প্রেসিডেন্ট জিয়ার মতো করে বাংলাদেশকে ভালোবাসে, মেবি তার চেয়েও বেশি ভালোবাসে। কারণ তাকে তো এটা একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি যে যদি ইউ হ্যাভ এ ভেরি ফেমাস ফাদার, ভেরি সাকসেসফুল ফাদার, দেন তার সন্তান হিসেবে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি স্ট্রাগল করতে হয়, কারণ বারবার ওই বাবার ছায়া ওভারশেয়ার্ড হয়ে যায় এই জায়গায়। সো আই হ্যাভ ফুল রেসপেক্ট টু হিজ ফাইটস। মনে করেন দেশের বাইরে থাকা 17 বছর, মাকে দেখতে না পাওয়া, যথাসময়ে মার পাশে থাকতে না পারা বয়স্ক একটা অবস্থায়, দেন মনে করেন যে এখন যে পরিমাণ এক্সপেকটেশন তার উপরে পাইল আপ করতেছে, ওনার পার্টি তো অনেক বড়। সো ওই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, নিজের পার্সোনাল লাইফ ঠিক রাখা, হেলথ ঠিক রাখা, দেন ডেলিভার করা, সাকসেসটা দেখতে কেমন হবে সেটা ভিজুয়ালাইজ করা। আল্লাহ পাক বলছেন যে উনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 1-2 সপ্তাহ আগে দেখছি, হাসিনা চলে যাওয়ার 1-2 সপ্তাহ আগে দেখছি যে কোর্টের বারান্দায় হাঁপাচ্ছেন, কারণ ওই সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, লিফট বন্ধ রাখছিল। বাট আল্লাহ তার কপালে লিখে রাখছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসই দেশ শাসন করবে 1 বছর, 1.5 বছর, 2 বছর, এবং এটা হয়েছে। 2 সপ্তাহ পরে উনি পলাতক আর উনি এখন দেশের প্রধান। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অলমাইটি আল্লাহ, উনি ডিসাইড করেন যে আপনাকে চান্স দিবেন কি দিবেন না। রাইট। সো ভাইয়া, এই যে মানে কারেন্টলি বিএনপির একটা ব্যাপার তো আছেই, পাশাপাশি হচ্ছে এনসিপির যে ব্যাপারটা আমরা বলতেছিলাম, যে দেখেন এনসিপির লিডাররা ওনারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ অ্যান্ড দে বিলং টু জেন জি, যার কারণে হচ্ছে জেন জির সাথে তাদের খুব ভালো একটা কানেকশন, অ্যান্ড জেন জি তাদেরকে ফিল করতে পারে, তারা কিভাবে ভাবে, তারা কিভাবে কথা বলে, ওই সেম জিনিসটা জেন জিকে ইন্সপায়ার করে। সো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখতেছি, মানে অনেক জ্বালাময় বক্তব্য আমরা দেখি, অনেক একদম রক্ত গরম করা অনেক কথাবার্তা আমরা শুনে হচ্ছে আমরা ইন্সপায়ার্ড হই, কিন্তু এরপরে না ওগুলার আসলে ভাই কখনো কোনো ইম্প্যাক্ট আমরা ওইভাবে দেখতে পাই না। মানে আমরা শুনতেছি, হ্যাঁ অনেক ভালো ভালো স্পিচ আমরা শুনতেছি, বাট ওই স্পিচগুলো কোনো আউটকাম আমরা দেখি না। বা হচ্ছে যে ধরেন যে পলিটিক্যাল বা ডিপ্লোমেসির যে বিষয়টা আছে, ডিপ্লোমেসিটা তো আসলে রাগ করে তো হয় না, এটাতে তো একটু মাথা খাটায় ঠান্ডাভাবে করে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয় এবং টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, ইনস্টিড অফ যে আমি একদম মাইকের সামনে এসে জোরে জোরে বলতেছি আমি এটা করবো সেটা করবো। সো এনসিপি এখন হচ্ছে জামাতের সাথে কোলাবোরেট করছে, সেটা একটা ডিসকাশন। তার আগে হচ্ছে যে মানে এনসিপিকে আসলে একটা দল হিসেবে, ম্যাচিউর একটা দল হিসেবে কি দাঁড়াতে পারতেছে কিনা, বা আসলে আদৌ পারবে কিনা সামনে, আপনার কাছে এটাতে কি মনে হয়? যেমন এনসিপি থেকে অলরেডি তাসনিম যারা লিভ নিছেন, আরও একজন লিভ নিছেন, হয়তো বা সামনে আরও লিভ নিবে। সো এই জিনিসগুলো যে হচ্ছে মানে কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে রেষারেষি দেখতেছি, একজন আরেকজনকে ফেসবুকে পোস্ট দিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি এটা কেন করছো, তুমি এটা কেন করছো। সো ওভারঅল জিনিসগুলো দেখে কি আপনার কাছে মনে হয় কিনা যে আসলে এনসিপি একটা ম্যাচিউর টিম বা সামনে হতে পারে একটা ম্যাচিউর দল? যখন এনসিপি ক্রিয়েশন ফেজে ছিল তখন আমার পক্ষ থেকে ওদের জন্য একটা সাজেশন ছিল, ওপেন সাজেশন অ্যাজ এ পাবলিক অডিয়েন্স। তখন পর্যন্ত আমি পলিটিক্সে নাম লেখাই নেই। আমার দল জনতার দল, যেটা কলম মার্কে নিয়ে এবার ইলেকশন করছে প্রায় 20টি আসনে, তো
ওই ক্রিয়েশন ফেজটা আমাদের শুরু হয় নাই। সো আমাদের দল জনতার দল আত্মপ্রকাশ করার 20 দিন আগে এনসিপি আত্মপ্রকাশ করে। হুম ব্যাপক হাইপ এবং ঢাকঢোল দিয়ে ওরা আত্মপ্রকাশ করে। বাট দেন ওই ক্রিয়েশন ফেজটাতে আমার কাছে একটা লিমিটেশন চোখে পড়েছিল, সেটা হচ্ছে যে তারা মানে একটা সেগমেন্টের বয়সী লোকজন যারা আছে তাদেরকে নিয়েই এই দলটা ক্রিয়েট করছে, এবং তারা যে কোনো কারণেই হোক সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ, তারপরে এক্সপেরিয়েন্স, হাই কানেক্টিভিটি, গ্রাসরুট লেভেল রিচ, এই ব্যাপারগুলো কেন জানি ইগনোর করছিল। ওরা জাস্ট জুলাই এর যে স্পিরিটটা আছে ওই স্পিরিটটাকে পুশ করার চেষ্টা করছিল একটা টাইমে। তো তখন আমার কাছে একটা জিনিস মনে হলো যে এটা একটা জিনিস ভুল হচ্ছে। দ্বিতীয়ত যে জিনিসটা আমার কাছে ভুল মনে হচ্ছিল সেটা হচ্ছে যে টু মাচ ব্র্যাগিং অন জুলাই, যেটা পরে এক সময় জিনিসটা এরকম হয়ে গেছে যে অনেকে ওই যে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ চেতনার ব্যাপারটা নিয়ে একেবারে তিতকুটে করে ফেলেছিল, একইরকমভাবে অনেকে এনসিপির ব্যাপারটাও এরকম যে জুলাইয়ের ব্যাপারটা ইয়ে করে ফেলছে। তো তখন আমার কাছে এই লিমিটেশনটা ধরা পড়ছিল, এবং এই লিমিটেশনটা আমি ওদেরকে বলছিলাম যে এটা একটা মানে ড্যামেজের কারণ হতে পারে। আমি ফার্স্ট মানে এর আগে তো এনসিপিকে অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিক্যাল নিনজা বাহিনী অথবা তার রক্ষী বাহিনী 2.0 এই ধরনের অনেক নামই দিয়েছে, অনেকে এই নামেই পরিচিত, কারণ তারা তাদের কাজ দিয়ে বারবার প্রমাণ করছে যে দে আর ওই যে হয় না আদরের নাতনি থাকে নানাদের, ওইরকম বিহেভ করছিল। তো মাত্র 20 দিন পরে আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করি, এবং আমরা কিন্তু আমাদের বুটস ওয়ার অন দ্য গ্রাউন্ড, এবং আমরা রিয়ালিটি বুঝতে পেরেছি যে আমরা জুম্মায় 2 জুম্মা যায় না এখনো ওই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ডাকবে না, ঠিক আছে। বাট ইনশাল্লাহ আমি যদি সুযোগ আসে সামনে কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যদি একটা চায়ের দাওয়াত দিতে পারি আমি কখনো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো স্যারকে একটা চায়ের দাওয়াত দিতে। আর লাস্টলি মনে হয় যে জিনিসটার কারণে অনেকেই মানে আমি অনেকের বক্তব্য থেকে যেটা বুঝলাম যে কোনো একটা নির্দিষ্ট জোটে যাওয়ার কারণে তাদের ভেতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, এটা ওনারা ভালো বলতে পারবেন। বাট দেন আমার কাছে মনে হয়েছে যে দিন শেষে আপনার নিজস্ব ইডিওলজি যদি না টেকে, আপনার নিজের ইশতেহারে যদি আপনি না দাঁড়ায় থাকতে পারেন, তাহলে পলিটিক্সে আসার দরকার কী ছিল? ব্যবসা বাণিজ্য করতেন। আর জোটের পলিটিক্সে আপনি একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সিনিয়র সেই তো আসলে লিড করে জোটে। আপনি যখন জোটে যাবেন তখন আপনাকে মতাদর্শগত একটা অ্যালাইনমেন্টে আসতে হবে। এই গণভোটের ক্ষেত্রে যে ট্রাবলটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তের যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে। তো সংবিধান যেটা আছে বাংলাদেশে এটা হচ্ছে 72 সংবিধান। 72 সংবিধান 14 বার সংশোধিত হয়েছে। এই সংশোধন থেকে 14তম সংশোধনের পরে যে কপিটা আছে, 14th ভার্সনটা যেটা আছে, ওই ভার্সনে গণভোট বলতে কিছু নাই। যেটা সংবিধানে নাই সেটা আপনি করতেছেন, আবার একই দিন করতেছেন, মানে দুইটাকে ব্লেন্ড করার চেষ্টা করতেছেন। আচ্ছা, ব্লেন্ড করার ভেতরে আপনি আবার কি করলেন? গণভোটটা এমন একটা গণভোট দিলেন যে পৃথিবীর ইতিহাসে এরকম গণভোট এর আগে কখনো হয় নাই। গণভোট নর্মাল করে, সাধারণ করে, মানুষের বোধগম্য করে তারপরে মানে করা হয়। এবারের যে 4টা পয়েন্টে গণভোট হচ্ছে, এটা আমি দেখছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আই মে বি রং, বাট তারপর আমি দেখছি এটা অনেকেই বোঝে না। সো এটাকে এত জটিল করার দরকার ছিল না। আপনি এটাকে খুব সিম্পল রাখতে পারতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল কাজ করছেন গত 1-1.5 বছরে, এটা আপনি মানেন কি মানেন না, ইয়েস অথবা নো। এখন ঝামেলা যেটা হয়ে গেছে যে দুঃখজনক হলেও সত্যি, অনেকে এটাকে ধরে নিছে যে গণভোটে হ্যাঁ দেওয়া মানে হচ্ছে এনসিপিকে হ্যাঁ দেওয়া, আর গণভোটে না দেওয়া মানে হচ্ছে এনসিপিকে না দেওয়া। দিস ইজ এ ব্যাড পারসেপশন। আসলে তো ঘটনা ওরকম না। হ্যাঁ, আমরা হচ্ছে পডকাস্টের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, যেটা দিয়ে আমি শেষ করতে চাই যে দেখেন আমরা তো পুরো পডকাস্টটা দিয়ে ডিসকাস করলাম আমাদের ইলেকশন নেই। সো আমাদের এখন সামনে যে ইলেকশনটা হতে যাচ্ছে, তো এইটা কি আমি লাস্ট পডকাস্টে আপনাকে সেম কোয়েশ্চেনটাই করছিলাম লাস্টে, সেটা হচ্ছে যে বাংলাদেশে কি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব কিনা। আর এখন তো অনেক কনটেক্সট চেঞ্জ হয়েছে, বাট স্টিল আই এম আস্কিং দ্য সেম কোয়েশ্চেন
যে এই নির্বাচনটা কি আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া সম্ভব কিনা, অ্যান্ড সাথে আর দুইটা পয়েন্ট ছোট্ট, সেটা একটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি এখানে কেমন ভূমিকা রাখতে পারে, আর পাশাপাশি ইন্ডিয়া এখানে কেমন ইনফ্লুয়েন্স রাখতে পারে। ফার্স্টে ওই সাপ্লিমেন্টারিজগুলোর আনসার দিই। এক নম্বর হচ্ছে বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি এই মুহূর্তে আমি অ্যাজ অ্যান অবজারভার যেটা ফিল করি, বাংলাদেশ আর্মি আসলে এই টোটাল যে পলিটিক্যাল টার্মোয়েলটা চলতেছে ওটা থেকে বের হয়ে আসতে চাচ্ছে। কারণ সোলজার্স যারা আছে, এটা তো বিশ্বযুদ্ধ না যে 5 বছর ধরে যুদ্ধে ডিপ্লয়েড থাকতে হবে। সো নির্বাচনে আর্মির যে রোল আছে ওই রোলটা ক্যারি করে আই থিঙ্ক দে ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ব্যারাকস, বিকজ আর্মি নিডস টু বি ইন দ্য ব্যারাক অ্যান্ড গেট রেডি অ্যান্ড রিমেইন রেডি ফর দেয়ার প্রাইমারি জব। সো এটা আমি আর্মির সাধারণ সাইকি বললাম। অ্যান্ড দেন নাও ইউ হ্যাভ সাম এলিমেন্টস লেফট ইন দ্য আর্মি যারা ট্রায়াল অ্যাভয়েড করতে চাচ্ছে, যারা আগের গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ছিল, যারা আগের গভর্নমেন্টের প্যাট্রোনাইজার ছিল অ্যান্ড অ্যাসিস্ট করেছে বিভিন্ন অপকর্মে। সো তাদের ভিতরে তো পালপিটেশন চলছে এখনো। তারা চেষ্টা করছে যে কিভাবে এখান থেকে বাঁচা যায়। ওই যে সেগমেন্টটা আছে, ওই সেগমেন্টটা যদি বিহেভ করে তাহলে আমার মনে হয় আর্মি এবার ইনশাল্লাহ মান সম্মান নিয়েই ব্যারাকে ব্যাক করবে। ইন্ডিয়া তো একটা ইলেকশন এর জন্য উদ্গ্রীব হয়ে আছে, কারণ ইন্টারিমের সাথে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডিল করতে তারা খুবই আনকমফোর্টেবল। দে ডু নট ওয়ান্ট টু ডিল উইথ হিম বিকজ দিস জেন্টলম্যান ইজ মানে ভেরি হার্ড ফর দেম। সো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসরে মোল্লাও বলা যায় না, কেউ বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূসরে অশিক্ষিত বলা যায় না, কেউ বিশ্বাস করে না। মানে আপনি যদি এখন বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অশিক্ষিত, তো সবাই বলবে যে ভাই আপনারটা তো চাওয়ালা, বুঝছেন নাই? তো উনি প্রফেসর মানুষ, কেউ বিশ্বাস করবে না। কেউ যদি এখন বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী, নো, ইউ ক্যানট সেল ইট। কেউ যদি বলে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে টাকা পয়সার লোভ করতেছে, নো, ওটাও মানে কেউ প্রুফ করতে পারবে না। হ্যাঁ, অফকোর্স উনি ওনার কোম্পানির 600 কোটি টাকার মতো মানে ট্যাক্স সম্ভবত মৌকুফ করাইছে, অথবা দ্যাট ইজ এ পিওর বিজনেসম্যান ইস্যু। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অলসো বিজনেসম্যান। সো বিজনেসম্যান তো এটা আখের গোছাবেই। অনেক উপদেষ্টাই আছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে গেছে এবং দে হ্যাভ মানে সেটেল দেয়ার ইস্যু, বাট আই হোপ যে আনফেয়ার কিছু করে নাই। তো এখন তারপরেও ইন্ডিয়া ইলেকশন চাচ্ছে কেন? কারণ হচ্ছে কি যে ডক্টর ইউনূসের মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্টটা ক্রিয়েট হয়েছে, এই গভর্নমেন্টের একটা মজার জিনিস হচ্ছে এখানে আমরা এমন অনেককে দেখছি উপদেষ্টা হিসেবে যাদেরকে আপনি ইলেকট্রাল সিস্টেমে জীবনে দেখতে পারতেন না। যেমন বিদায় আশিক আসছে, আশিককে আপনি নর্মাল সিস্টেমে বিদায় আনতে পারতেন না। এই ধরেন মিস্টার বশির একটা লিড করতেছে, নর্মাল সিস্টেমে উনি জীবনে আসতো ওনার মানে সাম্রাজ্য রেখে আসতো না। আপনি ইয়াতে বাণিজ্যে মনে করেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে পাইছেন, নর্মাল ইলেকশন করে উনি জীবনও এমপি হইতো না, মিনিস্টার হইতো না। এই জায়গায় সো এই যে আমি বললাম যে ইন্টারেস্টিং যে জায়গাগুলোতে আসছে, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এই স্বল্প পিরিয়ড অফ টাইমে যে অদ্ভুত কিছু জিনিস চেঞ্জ করছে, এই ক্রেডিটটা তো তাকে দিতেই হবে। এবং এটা কেন সম্ভব হয়েছে? বিকজ দিস ইজ এ টেকনোক্রেট বেসড গভর্নমেন্ট। এবং এই জায়গায় আপনি কত পপুলার এটা কেউ দেখে নাই। প্রায় বেশিরভাগকেই, স্পেশালি স্টুডেন্ট বাদে বাকি যারা আসছে তাদের সবার কিন্তু মানে যোগ্যতা যাচাই করে, গ্রহণযোগ্যতা করে তারপর আনা হয়েছে। এর ফলে আপনি এই অদ্ভুত জিনিসটা দেখছেন। এটা তো পলিটিক্যাল গভর্নমেন্টে নাই, এটা বিজেপিতে নাই, মোদির ভেতরে নাই। তো ওরা খুঁজতেছে পলিটিক্যাল লোকজন, কারণ পলিটিক্যাল লোকজনের সাথে পলিটিশিয়ানদের মিলে ভালো, খাওয়াইতে পারবে ভালো, লেনদেন ভালো হবে, ঠিক আছে? সো আপনি ধরেন আগামী 100 বছরের ইতিহাসে এরকম গভর্নমেন্ট আর আসবেও বলে মনে হয় না। আর এই কয়দিনে যে পরিমাণ আগাইছে বাংলাদেশ অথবা জায়গাগুলো সেট হয়েছে, এইটাও আর সম্ভব হবে বলে মনে হয় না। বরং ভয়ের ব্যাপার হচ্ছে যে নেক্সট গভর্নমেন্ট যেই আসবে সেইগুলো আপহেল করবে কিনা। আপহেল না করলে আবার সেই হয়েছে আপনারা অথবা আমরা যারা একটু মানে আশাবাদী হয়ে রয়ে গেছিল এরা আবার চলে যাবে ইনশাল্লাহ। আমি চাই যে বাংলাদেশের যেই পলিটিক্যাল পার্টি আসুক এবং যে পলিটিক্যাল লিডারই রাষ্ট্রপ্রধান হোক, ওনার কাছে আমি একটা জিনিস শুধু চাইবো, সেটা হচ্ছে যে আপনি বাক স্বাধীনতা নষ্ট করেন না।
লোকজনের বলতে দেন, বললে কিছু হয় না। হুম, আপনি যতক্ষণ মতো না করবেন, বললে কিছু হয় না, বলতে দেন। এবং এই যে গত 1.5 বছর যে আমরা বলছি, এতে আমাদের কোনো ক্ষতি হয় নাই। একমাত্র হাদিকে আপনারা মেরে ফেলছেন, বলতে বলতেই ছেলেটাকে মেরে ফেলছেন। এটা করেন না, এটা বন্ধ রাখেন। আচ্ছা, এবার আসি হচ্ছে ইলেকশন প্রসঙ্গে, যেহেতু আসছেন না। হাদি চাইছিল যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে একটা করে সিসিটিভি লাগাইতে। হুম, ও কি ওর নিজের স্বার্থে চাইছিল? এটা কি লজিক্যাল চাওয়া না? অবশ্যই। আপনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের স্ক্যাম করে যে পরিমাণ টাকা নষ্ট করছেন, সব তো মনে করেন যে মানে টাকার পাহাড়ের উপরে চড়ছে এটা দিয়ে। ঠিক আছে, তদন্ত করেন না, কারণ আপনারা তো ভাগ বটরা করে খান। হজম হয়েছে, যেহেতু হজম হয়েছে আলহামদুলিল্লাহ। মানে এখন জুব্বা লাগান, হজ করেন, করে মনে করেন যে পাপ স্খলন করেন। কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ইনস্টলমেন্ট বাংলাদেশে এত কঠিন কিছু না। তো স্বচ্ছতার জন্য দরকার ছিল। তো আপনি যে কোর কোশ্চেনটা করছেন, যে এই ইলেকশনটার ব্যাপারে আপনি লাস্ট পডকাস্টে কোশ্চেন জিজ্ঞেস করছিলেন, এবারও জিজ্ঞেস করলেন, দুইটার ভিতরে এখন কনটেক্সট অনেক চেঞ্জ হয়ে গেছে। ডেফিনেটলি। ইলেকশন কমিশন এখন একটা সার্টেইন দলকে ক্ষমতায় আনার জন্য অলরেডি মানে গাড়ি রেডি করে ফেলছে। এটা এখন মানে এক্সপোজড হয়ে গেছে জিনিসটা। ট্রু। You can't hide it. ইলেকশন কমিশন আজ থেকে লাস্ট পডকাস্টের ডিফারেন্স যেটা ছিল, যে আমরা স্টিল ভাবছিলাম যে ইলেকশন কমিশন হয়তো সংস্কার প্রস্তাবগুলোকে গ্রহণ করবে, গ্রাহ্য করবে, হ্যাঁ, গ্রাহ্য করে তারপরে এবার ইলেকশনটা কন্ডাক্ট করবে। তারা করছে না, আগেরটাতেই করবে। এবং ওই বারবার যেটা হয় যে আমরা কমিশনারদেরকে বকাবকি করি, কমিশনাররা তো কয়দিন পর পর মৌসুমি আসে। আসল দুষ্টু তো হচ্ছে সচিবগুলা। ঠিক আছে, আপনি দেখবেন এই যে 5ই আগস্টের পরে যে অনেক মামলা হইলো, আপনি কোনো সচিবের নাম পাবেন না। অ্যাজ ইফ তারা মানে ফেরেশতা ছিল লাস্ট গভর্নমেন্টের আমলে। এবং তাদেরকে কেউ ধরতেও চায় না, কারণ তারা ছোটবেলা থেকে এই আর্টটা শিখে ফেলে যে কিভাবে সব গভর্নমেন্টের আমলেই তার 10% কনফার্ম থাকে। এই জন্য আপনি দেখবেন যে সচিবের যে নর্মাল বেতন, আপনি একটু হিসাব করে দেখেন যে একটা সচিব লেভেলের লোক তার সারা জীবনে সে তো পে স্কেল অনুযায়ী বেতন পায়, তো তার বেতন ভাতা ঈদ বোনাস সব যোগ করে দেখেন, ঠিক আছে, প্লাস ওনার পেনশনের টাকা যোগ করে দেখেন, কানাডায় একটা বাড়ি একটা বাড়ির ইট কেনার টাকা হয় না আমার। তাহলে ওনাদের কিভাবে থাকে? ওনাদের বাচ্চা কাচ্চাদের কানাডায় বিয়ে হয় কিভাবে পারে? তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা কি বুঝেও না বুঝার ভান করে থাকি কিনা। মানে আমরা রাজতন্ত্রকে ঘৃণা করি, মুখে বলি, মনে মনে আমরা রাজতন্ত্র ছাড়া, মানে প্রধানমন্ত্রী লেভেলে রাজপরিবার ছাড়া আর কাউরে আমরা দেখতেও চাই না। ঠিক আছে, আমরা জানি যে চুরি করছে ওরা, সচিবরা যে চুরি করছে এবং প্রত্যেক গভর্নমেন্টের সাথে চুরি করছে, এটা আমরা জানি, তার অঙ্কের হিসাব মেলে না, আমরা জানি, কিন্তু আমরা এটা নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি না। এবার যে ইলেকশনের যে হলফনামা দেওয়া হয়েছে, এই হলফনামা চেক করে আপনি কয়জনকে ক্যান্সেল করছেন? আমার কাছে মনে হয় যে সিস্টেমটা এরকম হওয়া উচিত যে আপনি যখন বলবেন যে আপনি আপনার এলাকা থেকে এমপি ইলেকশন করতে চান, তখন সাথে সাথে নির্বাচন কমিশনে আপনি যখন আপনার লেটার অফ ইন্টেন্ট পাঠাবেন, ঠিক আছে, তো আপনার এলাকায় একটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আছে না, সে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে বলবে যে আপনার ভাই অথবা স্যার, আপনি যে আগ্রহ প্রকাশ করেছেন যে আপনি একজন এমপি হিসেবে ইলেকশন করতে চান, আগামী এত তারিখে জেলা নির্বাচন কার্যালয়ে আপনার একটা টেস্ট হবে, 100 মার্কের একটা টেস্ট হবে অন কনস্টিটিউশন। এবং এই কুইজ টেস্টে র্যান্ডম সেট করা কোশ্চেন থাকবে, আগে থেকে কোশ্চেন থাকবে না, ঠিক আছে, র্যান্ডম সেট করা কোশ্চেন থাকবে। এবং আপনার সামনে সংবিধানের বইটাও দেওয়া থাকবে, আপনি চাইলে বই দেখে দেখেও আনসার দিতে পারেন। মানে নির্দিষ্ট টাইমের ভিতরে 100টা কোশ্চেনে আনসার দিতে হবে, 60 পাইলে পাস। তো মনে করেন আপনি মুবাশশির 60 পাইছেন, এবার আমার কাজ হবে স্যার আপনার সার্টিফিকেট দেন, এবং আমি আপনার পুরো লিস্ট নিয়ে আপনার কাছে যাব। আপনি আমার কাছে আসতে হবে না, আমি আপনার কাছে যাব, কারণ আমি তো সার্ভেন্ট, রাইট, আমি গভর্নমেন্টের সার্ভেন্ট না। আপনি পরীক্ষা পাস করছেন তো এন্ট্রান্স এক্সামে, এবার আমি আপনার কাছে যাব, স্যার এই জিনিস লাগবে নেক্সট ইলেকশনে যদি আপনি চাইতে চান, আজ থেকে ইলেকশন 3 বছর পরে, অসুবিধা নেই স্যার, আপনি ইন্টেন্ট যেহেতু অ্যাপ্লিকেশন করছেন, নেক্সট ইলেকশন আপনি করবেন,
এবং এন্ট্রান্স টেস্টে পাশ করছেন সংবিধানের উপরে, যেহেতু আপনি ল মেকার হবেন সুতরাং সংবিধান তো আগে জানতে হবে আপনাকে। সো এটা পাশ করছেন স্যার, আপনি আমাদের পটেনশিয়াল ক্যান্ডিডেট। সো স্যার এবার আপনার কাছে আমি আসলাম, আপনাকে এই আয়করের এটা রেডি করতে হবে, এইটা রেডি করতে হবে, মেডিকেল সার্টিফিকেট রেডি করতে হবে, এগুলো রেডি করতে হবে স্যার। এর ভিতরে স্যার আপনার আয়করের জন্য ট্যাক্স, আপনার কনসার্ন যে ট্যাক্স অফিসার আছে সে আসবে, এসে আপনাকে আপনার ট্যাক্স ফাইলে কি কি ভুল আছে ওটা দেখা দিবে, ঠিক আছে? আপনার যদি সম্পত্তির হিসাব লাগে তো লোকাল যে এসিল্যান্ড আছে সে আপনাকে গিয়ে আপনার হিসাব ক্লিয়ার করে দিবে আপনার কোনো ভুল আছে কিনা। আপনার যে ইলেকশনের পেপার আছে এইটা নির্বাচন কমিশনের অফিসার আবার বাতিল করে কিভাবে? এটাতে একটা তোর তৈরি করে দেওয়ার কথা, তুমি আমাকে তৈরি করে দিবা, 3 বছর সময় পাবা, তুমি আস্তে আস্তে আমারটা রেডি করো, আমরা যদি বাতিল হয় তুমি জবাব দিবা যে কেন বাতিল হলো। আমি তো চুরি করি নাই, আমি তো চুরি করি নাই, আমি 2 নম্বরই করি নাই, আমি শুধু ইন্টেন্ট শো করছি যে আমি এটা করতে চাই। না, এটা রাষ্ট্রের দায়িত্ব আমাকে প্রিপেয়ার করা, আমার কাগজের জন্য আমি কেন দৌড়াবো? আমি একটা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হব, আমি কেন ডিসি সাহেবরে গিয়ে স্যার 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 আমার এটা ঠিক করে দেন? আরে বেটা তুই তো চাকর ওই জায়গায়, সরি ফর দ্য ব্যাড ওয়ার্ড, বাট সার্ভেন্টের বাংলা চাকরি, তাই তো, সেবক। 2 দিন পরে আমি তোমার স্যার হব, আর এখন তুমি আমার স্যার শুনতেছো, সব আমার মানে গেটের বাইরে দাঁড় করে রাখতেছো যে আপনার হলফনামায় আপনি স্বাক্ষর করেন নাই। হলফনামায় স্বাক্ষর করি না, এখন স্বাক্ষর করে নাও না রে ভাই, 1 মিনিটের ব্যাপার তো। তুমি তাসনিম জারার মানে ভোটার নাম্বার চাইছো, আর ওই দিন তুমি সার্ভার বন্ধ করে রেখে দিচ্ছ, তাহলে হইল? তো অ্যাপ্রোচটা হওয়া উচিত ওইটা, যে আপনাকে প্রিপেয়ার করে এবার মনে করেন যে রেডি করা হবে যে আপনি এলাকায় ইলেকশন করবেন, কারণ আপনি এন্ট্রান্স দিয়ে আসছেন এবং আপনি আপনার পেপার আমি রেডি করে দিছি, ঠিক আছে? রেডি করে দেওয়ার পরে এবার যদি আমি বলি যে পার ভোটার 10 টাকা করে খরচ করা হবে, ঠিক আছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে পার ভোটার করে 10 টাকা করে যদি হয় তাহলে আপনার এলাকায় 4 লাখ ভোটার আছে, 40 লক্ষ টাকা আপনার অনুমোদিত ব্যয়। আপনার কাছে কি 40 লক্ষ টাকা আছে? যদি আপনি বলেন যে আমার আছে, তাহলে তো ভালো, আপনি খরচ করেন, ঠিক আছে। আর যদি 40 লক্ষ টাকা আপনার না থাকে তাহলে নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আপনাকে লোন দিবে, যাতে আপনাকে অসৎ পথে যেতে না হয়, ঠিক আছে, আপনাকে লোন দেবে। আচ্ছা, এই টাকাটা খরচ হয় কোথায়? পোস্টারে, তাই তো। আর ওই যে ভোটারদেরকে মার্কেটিং এর জায়গায় আপনি খাওয়া দাওয়া করাচ্ছেন। নির্বাচন কমিশন যদি দায়িত্ব নেয় যে আমার এলাকায় টোটাল 5 জন ক্যান্ডিডেট আছে, 5 জন ক্যান্ডিডেটের প্রত্যেকের জন্য 10,000 করে পোস্টার আমি চেপে দিব, সমস্যা আছে কারো? আমি চেপে দিতাম। আপনাদের 5 জনের জন্য সোশ্যাল মিডিয়া যে মানে ব্যয় আছে এটা আমরা দিব, আপনারা আমাদেরকে দিবেন, আমরা এটা করে দিব, রাইট? আপনি আমাকে পে করবেন, আমি এটা করে দিব আপনার হয়ে। তো মানে স্থানীয় নির্বাচন কর্মকর্তার কাজ কি? সারাদিন বসে ঘন্টা বাজা, 5 বছর পর পর সে তখন মানে আউটসোর্সিং করবে। প্রত্যেক যে 5 জন আছে সংসদ সদস্য, আপনি 10 জন দিবেন, আপনি 10 জন দিবেন, আপনি 10 জন দিবেন, 50 জনের টিম আমার কাছে আসো, তোমরা এই যে নিয়ে যাও, পোস্টার নিয়ে যাও, এবং প্রত্যেকটা এরিয়াতে আমরা 5 জন আলোচনা করে জায়গা সিলেক্ট করব, যেই জায়গায় একই জায়গায় পাশাপাশি 5টা পোস্টার লাগানো যাবে। চাইলে করা যায় না? আচ্ছা, আমার 5 জন আছেন, আপনারা ইলেকশনের 3 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে, 15 দিন আগে, 7 দিন আগে আমি ডায়ালগের ব্যবস্থা করব। আপনারা 5 জন একই মঞ্চে দাঁড়াবেন এবং ওই মঞ্চে দাঁড়ায় আপনারা কথা বলবেন, মিডিয়া থাকবে, সবকিছু থাকবে। এবার মানে আপনারা আপনাদের ইশতেহার বলেন, পাবলিকের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করুক। আমি নির্বাচন কমিশন কি করব, বাংলাদেশের যে টোটাল মিডিয়া হাউসগুলো আছে তাদেরকে ডাকবো, ডেকে বলবো যে টোটাল 300টা কনস্টিটিউয়েন্সি না, 300টা তো 10টা মিডিয়াকে মানে আমরা 30টা করে ভাগ করে দিব, আপনার 30, আপনার 30, আপনার 30। ওই 30 জনের যে আছে মানে ক্যান্ডিডেট আছে তাদের পুরা মিডিয়া কাভারেজটা এটিভি করবে, বাট আমি রুলটা সেট করে দিব। তাদেরকে যখন টিভির সামনে আসবেন, আনলে পরে এরকম চেয়ার হবে, এরকম টেবিল হবে, এরকম রোস্ট্রাম হবে, এই জায়গায় দাঁড়ায়া উনি ওনার নিজের প্রচারণার জন্য 5 মিনিট সময় পাবে, ওনার পরিচিতির জন্য 2 মিনিট সময় পাওয়া যাবে, আর 10 মিনিট পাবে হচ্ছে প্রশ্নোত্তর পর্বের জন্য। একই সেট আপে আমরা করে দিতে পারি, তাহলে তো এই জিনিসটা হয়। মানি অ্যান্ড মাসল এই জিনিসগুলো যখন আপনি মনে করেন যে সেন্ট্রালি কন্ট্রোল করবেন, আমার কাছে তো মনে হয় যে নির্বাচন কমিশন যে সিস্টেমটা করতেছে এই সিস্টেমটার এই
জিনিসগুলো যদি খালি আপনি চেঞ্জ করেন, আপনি তো ভালো ক্যান্ডিডেট পেতে বাধ্য। ইন্ডিয়া খুব আশা করতেছে যে তাদের ফেভারিট একটা গভর্নমেন্ট আসবে, এবং আসলে পরে তাদের যে গোপন চুক্তি, প্রকাশ্য চুক্তি যেগুলো আছে সেগুলো আবার ঝালাই করে নিবে। তো এটা ডিপেন্ড করবে কী ধরনের গভর্নমেন্ট ফর্ম হচ্ছে তার উপরে। বাট আমি শিওর নতুন গভর্নমেন্ট যেই আসুক, তারা অ্যান্টি ইন্ডিয়ান যে একটা মানে সেন্টিমেন্ট বাংলাদেশে আছে, এইটাকে উপেক্ষা করার চেষ্টা করলে নিজেরা দুমড়ে মুচড়ে ভেঙে যাবে। আর ফাইনালি নির্বাচন কমিশন ইজ টু লেট, এখন আর তাদের পক্ষে কিছুই করা সম্ভব না। আমি শুধুমাত্র আশা করব যে তাদের কাছ থেকে ইনসাফ আশা করি না আমি, কারণ আমি খুব কাছ থেকে তাদের কার্যক্রম দেখে আমি যেটা বুঝছি যে এরা ইনসাফ জিনিস বোঝা তো দূর কি বাত, এরা এত বেশি অকর্মণ্য, অদক্ষ এবং কর্মবিমুখ যে অনেক কষ্টে কিছু কমিশনাররা মিলে এদেরকে ধরে পিঠে বেঁধে মনে করেন যে কাজ আদায় করে নিচ্ছে, কিন্তু ওদের ভিতরে আসলে ন্যাচারালি ওই এক্সপার্টিসটা নাই। বরং আপনি একটা ভালো কর্পোরেট হাউসকে যদি দায়িত্ব দিতেন, ইলেকশন আরো সুন্দর হতো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। সো আজকের পডকাস্টে আমরা বেসিক্যালি আমাদের কারেন্ট কনটেক্সটে আসলে পলিটিক্যাল সিচুয়েশনটা কি, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, ওভারঅল আমাদের ইকোনমিটা কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে আসলে আলোচনার খাতিরে আমাদের অনেক রকম কনভারসেশনই হয়েছে। সো আমাদের এই পডকাস্টের কখনোই উদ্দেশ্য থাকে না যে কোনো দল বা কোনো পার্টিকুলার ব্যক্তি, ইন্ডিভিজুয়ালকে ছোট করা বা কারো ব্যাপারে আমাদের নেগেটিভ কোনো মেসেজ দেয়। এটা আসলে কখনোই আমাদের পারপাস না। আমাদের পারপাস হচ্ছে যে একটা ইনসাইটফুল এবং একটা যুক্তিভিত্তিক একটা আলোচনা করা, যেখানে আসলে সবাই শুনে কিছুটা উপকৃত হতে পারেন এবং কিছুটা নলেজ পেতে পারেন। তো আমাদের এই পডকাস্টে যদি কারো কাছে মনে হয়ে থাকে যে কোনো দল বা কোনো ব্যক্তিকে আমরা ছোট করার চেষ্টা করেছি, আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট আমাদের উদ্দেশ্য কখনোই আসলে এটা থাকে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো এপিসোডে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।